যে আমার মনে হয় রেকর্ডিং স্টার্ট হয়েছে। আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং এভরিওয়ান। সবাইকে আজকে আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি। তো আজকের আমাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি অ্যাকচুয়ালি আসলে আমাদের যে ফ্রি অনলাইন কোর্স অ্যাসুরেন্স সিএস সার্টিফিকেট লেভেলের জন্য। তো এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে আমাদের যে সিএ কমিউনিটি, সিএ যে স্টুডেন্টরা আছেন, সবাই যাতে তাদের যে ক্যারিয়ারের মধ্যে যাতে ডেভেলপ করতে পারে, সেজন্য আসলে এই ইনিশিয়েটিভটা। তো সর্বপ্রথম আমি আসলে এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য এওআইপি, আমাদের যে অ্যাসোসিয়েশন ফর ইয়াং প্রফেশনাল, কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। তারপরে আমি হচ্ছে আরো কৃতজ্ঞতা প্রকাশ করবো হলো বিপিএসএল, যেটা হচ্ছে এটা স্পন্সর করছে, যে বিজনেস প্রফেশনাল সার্ভিসেস লিমিটেড। তো তাদের আসলে কন্ট্রিবিউশনের কারণেই হচ্ছে, যৌথ উদ্যোগে আসলে এটা সম্ভব হয়েছে আর কি। আমরা আশা করতেছি যে ইন ফিউচার আরো অনেক অনেক এঙ্গেজমেন্ট বাড়বে এবং আরো অনেক ইনিশিয়েটিভ আসবে। সেটা হতে পারে আমাদের স্টুডেন্টদের যেরকম পড়াশোনা রিলেটেড, যেমন আমরা এখন অ্যাসুরেন্স নিয়ে শুরু করছি, তারপর হতে আরো অ্যাকাউন্টিং, ট্যাক্স, আদার যে সাবজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে শুরু হবে ইনশাল্লাহ। পাশাপাশি আবার বিভিন্ন সফটওয়্যার রিলেটেড ইস্যু প্ল্যানিং এ থাকবে আর কি। তো আমি আসলে মূল আলোচনায় শুরু করতে চাই। সবাইকে ওয়েলকাম করতেছি, যারা আজকের এই ইনিশিয়েটিভে, যে ফ্রি অনলাইন কোর্স অ্যাসুরেন্স সাবজেক্টের উপর যারা যারা এনরোল করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আজকের আমাদের এই প্রোগ্রামের গেস্ট আছেন, গেস্টদেরকে আমি স্পেশাল ভাবে থ্যাঙ্কস জানাবো। তারা এতটা স্পেশাল পার্সন, তারা তাদের সময়, খুব গুরুত্বপূর্ণ সময়কে অপেক্ষা করে আমাদের এই প্রোগ্রামে জয়েন করছেন। আমি অসংখ্য অসংখ্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি আমাদের আজকের যে আমাদের যে কোর্স যিনি নেবেন ইনস্ট্রাক্টর, তাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেন আমি আমার মেইন এটা শুরু করি, পার্টটা শুরু করি। যে আমি হচ্ছে প্রথমে আমি আমার পরিচয় দিতে চাই। আমি আমি আসলে এই কোর্সের জন্য এজ এ হোস্ট, বা এইটাকে শেষ পর্যন্ত কিভাবে কোর্সটাকে পরিচালনা করা যায়, তার টেকনিক্যাল বিষয়গুলা আমি মেনটেন করার চেষ্টা করব এখানে। পাশাপাশি ইনস্ট্রাক্টর আর হচ্ছে যারা পার্টিসিপেন্ট থাকবেন, তাদের মধ্যে ব্রিজ হিসেবে আমি কাজ করবো ইনশাল্লাহ, যাতে আমরা সবাই এটাতে অনেক উপকার, এই কোর্সটাতে আমরা আমাদের পরীক্ষায়, সিএ পরীক্ষায় পাশের পাশাপাশি আমাদের লার্নিংটাও যাতে আহ, ঠিক থাকে, সেজন্য আমি ইনশাল্লাহ সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। তো আমি আমার পরিচয় দিই ছোট করে। আমি হচ্ছে মোহাম্মদ আফসুর রহমান। আমি হচ্ছে একটা মাল্টিন্যাশনাল আইটি কোম্পানি, কমপ্লায়েন্স সার্ভিস লিমিটেড, যেটা হলো ডব্লিউএসডি, ওয়াল স্ট্রিট ডক্স এর একটা সাবসিডিয়ারি কোম্পানি বাংলাদেশে। তো আমি সেখানে সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্ট ফাইন্যান্সে কর্মরত আছি। এই হলো আমার ছোট পরিসরে আমার পরিচয়। তো এখন আমি হচ্ছে আমাদের এই যে আজকে যে ওরিয়েন্টেশন, সেটা একটা ছোট এজেন্ডা সেট করছি, সেটা বলতে চাই। তার মধ্যে হচ্ছে আমরা আমাদের যে যারা স্পেশাল গেস্ট আছেন, তাদের সাথে আমরা পরিচয় হব। তাদের কাছ থেকে আমরা তাদের মূল্যবান গাইডলাইন আমাদের জন্য, তাদের অ্যাডভাইস, সেগুলো অবশ্যই শুনবো। পাশাপাশি যাতে আমরা আমাদের ক্যারিয়ারটাকে, আমাদের যে উদ্দেশ্যে সিএতে আসছি, এবং যে আমাদের সিএ পাশ করে কোয়ালিফাই করা খুব শর্ট টাইমে কিভাবে হতে পারে, এগুলো নিয়ে ওরা আমাদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন ইনশাল্লাহ। তারপরে আমাদের 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 হচ্ছে কোর্স ইনস্ট্রাক্টর আছেন, ওনার কাছ থেকে আমরা ওনার ব্রিফ এবং তার চিন্তা ভাবনা এগুলো শুনবো এই কোর্সটা নিয়ে। পাশাপাশি আমাদের এই যে ক্লাস হবে, ক্লাসের শিডিউলটা আমরা শর্ট পরিসরে আলোচনা করব। বিস্তারিত আমাদের ইনস্ট্রাক্টর উনি সময়ে সময়ে এটাকে আপডেট করবেন। আর আমাদের কিছু আমরা আমাদের ওই যে ক্লাসের, যেহেতু এটা অনলাইন, তারপরও আমাদের কিছু রুলস আমরা রাখছি, সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস, যেটা ক্লোজিং মার্কস থাকে, সেগুলো আমরা ডিসকাস করব। তো তারপর এই ওরিয়েন্টেশন শেষে আমাদের ইনস্ট্রাক্টর অবশ্যই তার ছোট পরিসরে আজকে ক্লাসটা শুরু করবেন। তারপরে হচ্ছে ইন ফিউচার কোন দিন ক্লাস হবে, সেগুলো আমরা ওনার মতো করে উনি ঠিক করে নেবেন স্টুডেন্টদের সাথে কথা বলে। তো সর্বপ্রথম আমি হচ্ছে আমাদের স্পেশাল গেস্টের সাথে পরিচিত হব। তাদেরকে তাদের রিমার্কস গুলা, তাদের যে গাইডলাইন বা যা বলার সেটা বলার জন্য অনুরোধ করব। সর্বপ্রথম আমি হচ্ছে আমাদের এই যে এওআইপি, যেটা শুনলাম আমরা, যে অ্যাসোসিয়েশন ফর ইয়াং
প্রফেশনাল। এইটার যে শুরু হয়েছিল তার হচ্ছে, যার মাধ্যমে তিনি হলেন আমাদের মোহাম্মদ রকিবুল ভাই, যিনি হচ্ছে এই ওয়াইপির ফাউন্ডার। আমি তাকে রিকোয়েস্ট করবো তার মূল্যবান বক্তব্যটা দেওয়ার জন্য। রকিবুল ভাই, প্লিজ টেক দ্য ফ্লোর। ধন্যবাদ মিস্টার আসাদ, আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে যারা অংশগ্রহণ করছেন আমাদের আজকের এই সেশনে, আমরা খুব আন্তরিকভাবে তাদেরকে অভিনন্দন জানাই। আমরা আমাদের এই ইনিশিয়েটিভ শুরু করছি 2021 সাল থেকে, এই অ্যাসোসিয়েশন ফর ইয়াং প্রফেশনালস। সিএ স্টুডেন্টদের বেসিক যে নিড, লার্নিং, লার্নিংটাকে সহজ করার জন্য। আমরা জানি এডুকেশনটা আমাদের জন্য এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে দিন বাই দিন, ডে বাই ডে। যার কারণে আমাদের অনেকের পক্ষেই সাপোর্টিং কোচিং ক্লাস করা কঠিন হয়ে যায়। এক্সট্রা গাইডলাইন এটা পাওয়া আমাদের জন্য অনেকের জন্য কষ্টকর হয়ে যায়। আমার নিজের প্রয়োজন থেকেই আমি মূলত এই প্রয়োজনীয়তাটা অনুভব করি এই ক্লাসের। দেন আমি ইনিশিয়েটিভ নেই 2021 সালে। দেন আমরা তখন অ্যাসুরেন্স, অ্যাকাউন্টিং, ট্যাক্স এগুলোর উপর ক্লাসের আয়োজন করি। এরই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন আমরা আবার নতুন করে শুরু করছি। আমরা এখন অ্যাসুরেন্স দিয়ে শুরু করতেছি, এবং ইনশাল্লাহ আমরা সিএ প্রফেশন প্লাস অ্যাকাউন্টিং প্রফেশনের প্রফেশনালদের জন্য তাদের আর্টিকেলশিপ পিরিয়ড এবং পোস্ট আর্টিকেলশিপ পিরিয়ড, আই মিন জব পিরিয়ডে তারা যেন ভালো করতে পারে, এই জন্য তাদের নেসেসারি লার্নিং এবং ট্রেনিং এর জন্য আহ, যে সাপোর্ট দরকার আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে দেওয়ার চেষ্টা করব। আহ, এটাই ছিল আমার দিক থেকে। আমরা আশা করবো আপনারা যারা আজকে এই ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত আছেন তারা আমাদের সাথে কন্টিনিউ করবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। ধন্যবাদ। ধন্যবাদ রকিবুল ভাই, আপনার সুন্দর কথা বলছেন। আপনি আসলে আমাদের গাইডার। আপনার কারণ এই এই প্রতিষ্ঠান আপনার মাধ্যমে শুরু হয়েছে, তো আপনি আশা করি কিন্তু আবার আবার দ্বিতীয় ধাপে শুরু করছেন, এটা আশা করি আর বন্ধ হবে না ইনশাল্লাহ ফিউচারে। আমরা এখন হয়তো বা আমরা অল্প কয়েকজন, আস্তে আস্তে আমাদের এই কমিউনিটি অনেক অনেক দূর যাবে ইনশাল্লাহ, সে প্রত্যাশায় রাখতেছি। তো তারপরে আমি হচ্ছে আমাদের আরেকজন খুব আসলে আমাদের সিএ তে একটু মেন। হোল্ড করি, আমি একটু আসাদ সাহেব, হামিদ স্যার আমাদের সাথে পরে জয়েন করুন, উনি মিটিং এ আছেন। আচ্ছা আপনি আচ্ছা। next আমাদের যে আমাদের স্পেশাল গেস্ট আছেন ফারহানা ম্যাডাম, আপনি ওনাকে ইয়ে করে জয়েন করুন। জি জি জি, আমি যেটা বলতেছিলাম যে আসলে আমাদের সিএ তে আসার মেন গোলই থাকে যে আমরা একদিন একদিন সিএ কোয়ালিফাই করবো, এসিএ হবো, দেন অবশ্যই এক্সপিরিয়েন্স সাথে এসিএ হবো। তো এখন আমি হচ্ছে পরিচয় করে দিচ্ছি আমাদের খুব সম্মানিত একজন আমাদের আইসিএবির মেম্বার এবং সিনিয়র পার্টনার আলম ফারহানা এন্ড কোং, চার্টার অ্যাকাউন্টেন্টস, মিসেস ফারহানা মেহজাবিন এফসিএ ম্যাডামকে আমি এখন অনুরোধ করব তার মূল্যবান আমাদের পরামর্শ এবং গাইডলাইনটা দেওয়ার জন্য। ম্যাম, প্লিজ। 1 মিনিট সময় দেন, ম্যাডাম জয়েন করতেছে, 1 মিনিট লাগবে। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। আমরা অপেক্ষা করতেছি, আমাদের ম্যাডাম একটু টেকনিক্যাল কারণে একটু জয়েন করতেছেন। আমরা জয়েন করলেই আশা করতেছি উনি আমাদেরকে ওনার মূল্যবান আহ, বক্তব্যটা দিবেন।
জি ম্যাডাম। জি, আসসালামু আলাইকুম ম্যাডাম। আহ, ম্যাডাম আপনাকে ওয়েলকাম করতেছি আমাদের আজকের এই প্রোগ্রামে। এখন আপনি যদি একটু কাইন্ডলি আমাদেরকে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার মূল্যবান গাইডলাইন্স বা আপনার আমাদেরকে পরামর্শ সব যদি বলতেন আর কি। আপনাকে এখন ফ্লোরটা দিচ্ছি। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম আমাকে শুনতে পাচ্ছেন? সরি ম্যাডাম, আবার লিভ হয়ে গেছে। আবার হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। আসলে আমাদের আসলে খুব শর্ট টাইমে আসলে সবকিছু এই জিনিস করা হয়েছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, আশা করি ইনশাল্লাহ। যেহেতু আমরা আবার নতুন করে শুরু করছি, ইনশাল্লাহ আপনারা আশা করি এই প্রোগ্রাম বা এই কোর্স থেকে উপকৃত হবেন ইনশাল্লাহ। সো আমাদের টেকনিক্যাল এরর গুলা নেগেটিভ চোখে দেখবেন না, এটাই অনুরোধ আর কি। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাম কি শুনতে পাচ্ছেন আমাদের? ধন্যবাদ আমাকে এই সেশনে আমন্ত্রণ জানানোর জন্য। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? জি জি ম্যাডাম, শোনা যাচ্ছে। প্লিজ হ্যালো। ম্যাম। জি ম্যাম, শুনতে পাচ্ছি আপনাকে। প্লিজ ম্যাম, কন্টিনিউ আচ্ছা, করেন। আমি ফারহানা মাহজাবিন, এফসিএ। হ্যাঁ হ্যাঁ, আমার এনরোলমেন্ট নাম্বার 1349। আই এম গ্রাজুয়েটেড ফ্রম ঢাকা ইউনিভার্সিটি, মেজর ইন অ্যাকাউন্টিং। আমার আর্টিকেলশিপ কমপ্লিট হয়েছে ফ্রম রহমান রহমান হক, কেপিএমজি RRH। আর আমার পাসিং ইয়ার হচ্ছে 2011 নভেম্বর ডিসেম্বর সেশন। সো অলমোস্ট 14 বছর মতো হয়ে গেছে। তো প্রথমেই আমরা দেখবো যে আমরা কেন সিএ পড়তে এলাম, তাই না? অনেক অনেক সাবজেক্ট আমাদের, তাই না? বিবিএ, এমবিএ, এরপরেও আমরা বিবিএ এমবিএ কমপ্লিট করেও সিএ পড়ছি, অনেকে এসএসসি এইচএসসি কমপ্লিট করেও সিএ পড়ছি। তো সিএ প্রফেশনটা কেন, হ্যাঁ, আমরা কেন চুজ করলাম এতগুলো প্রফেশন? তো প্রথমে বলবো যে সিএ প্রফেশন যারাই চুজ করছে নিশ্চয়ই ভেবে চিনতে, হ্যাঁ, আমরা যাতে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারি। তো আমাদের অ্যাম্বিশনটা হচ্ছে ফার্স্টে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়া। শুধুমাত্র সিএ আর্টিকেলশিপ কমপ্লিট করব 3 ইয়ার্স, সেটা আমাদের মোটিভ না। হ্যাঁ, আমরা প্রথমেই চিন্তা করবো যে হ্যাঁ, আমাকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, এটা আমার ড্রিম, এটা আমার স্বপ্ন, আমি এটা ফুলফিল করতে চাই। হ্যাঁ, হতে পারে আমি আর্টিকেলশিপ অনেক ভালো স্যালারি পাবো, 1 লাখ 2 লাখ, কিন্তু ওটাতেই আমার স্যাটিসফ্যাকশন আসবে না। হ্যাঁ, এখানে মানি ইজ নট ইম্পর্টেন্ট। আমার টার্গেট থাকতে হবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে হবে, সেই জন্য আমার যে সাবজেক্ট গুলো আছে সেগুলো পড়ে পরীক্ষায় পাশ করতে হবে। ঠিক আছে? তো আমি খুব সিম্পলি কিছু বলবো যাতে আপনাদের জন্য খুব সুবিধা হয়, জিনিসটা সহজ হয়ে যায়। হ্যাঁ, অডিট প্রফেশনটা ভয়ের কিছু নাই। যেহেতু আমরা সিএ প্রফেশনে চলে আসছি, অনেকে বুঝে আসি না বুঝে আসি, দেখা যায় কঠিন লাগে। পরীক্ষার আগে অনেক টেনশন হয় পাস করতে পারবো কিনা, বা সিলেবাসটাই কমপ্লিট করতে পারি না, অনেকে বুঝেই উঠতে পারে না। তো এরকম ক্রিটিক্যাল কিছু সাবজেক্টের মধ্যে অ্যাসুরেন্সটাও আছে। তো অ্যাসুরেন্স সাবজেক্টটা আমরা কিন্তু আমাদের কাজের সাথে রিলেট করার চেষ্টা করব। যখনই আমি একটা ফার্মে আর্টিকেল স্টুডেন্ট হিসেবে ঢুকলাম, আমাকে নিশ্চয়ই কিছু ক্লায়েন্ট দিবে, আমি অডিট করতে যাব, তাই না? ওই অডিট করার সময় আমি ইচ এন্ড এভরিথিং খুব মনোযোগ দিয়ে শিখবো এবং এটা মনে রাখবো, যেটা আমাকে অফিসে শুধু কাজ করতে না, আমার এক্সামে খুবই হেল্প করবে। ঠিক আছে? যেমন এঙ্গেজমেন্ট লেটার কি, হ্যাঁ, আমি কি কাজ করছি, তারপরে আমি কন্ট্রোল টেস্ট করি, কন্ট্রোল টেস্ট জিনিসটা কি, তারপরে আমি ভাউচার চেক করছি, ভাউচিং বলে যে হ্যাঁ আমি ভাউচিং করছি, কেন করছি, হ্যাঁ। তারপরে আমি অনেক কিছু দেখা যায় অনেক ডিটেইল চেক করি, হ্যাঁ, সাবস্টেন্টিভ টেস্ট কেন করছি, ওই প্রতিটা জিনিস, হ্যাঁ, সিনিয়ররা কি বললো, স্যার পার্টনাররা কি বললো সেগুলো মনে রাখা, টিচাররা কি বললো। তার মানে হচ্ছে অ্যাসুরেন্স সাবজেক্টটা কিন্তু অন্য অ্যাকাউন্টিং এর মতো অন্য কোনো সাবজেক্ট না, হ্যাঁ, অথবা অন্য যে আমাদের আদার যে সাবজেক্ট গুলো আছে সেটার মতো না। অ্যাসুরেন্সটা খুবই অডিটের সাথে রিলেটেড, হ্যাঁ, 100%। তো আপনি অডিট প্রফেশনে আসছেন, অডিট প্রফেশনে যেটা আমরা কাজ করব সেটা সেটাই পড়ে আমি পরীক্ষা হলে এক্সামে দিব, অ্যাটেন্ড করব এবং পাশ করব। আর এই যে আপনাদের এই অনলাইনের এই
যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে এটা আমি বলবো খুবই সুন্দর একটা ইনিশিয়েটিভ, এবং একমাত্র সুন্দর না, এটা খুবই ইফেক্টিভ একটা ইনিশিয়েটিভ। কারণ হচ্ছে আপনি সারাদিন অডিট করবেন, অফিস করবেন, তারপরে আপনার যে সাবজেক্ট গুলো থাকবে সেই সাবজেক্টটা পড়ার পরে নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি ইম্পর্টেন্ট। সো আপনি যখন অনলাইনে আছেন আপনার অনেক রকমের কোশ্চেন হবে যে ম্যাটেরিয়ালটি কি, হ্যাঁ কত পার্সেন্টেজে গেলে আমি ম্যাটেরিয়াল একটা অ্যামাউন্ট কে বলবো, আমার রিস্ক কোথায়। সো অডিটটা যেহেতু রিস্ক বেসড একটা অ্যানালাইসিস করি, আমরা রিস্ক বেসড কাজ করি, একটা ওপিনিয়ন দিব, তাহলে এই ব্যাপারগুলো নিয়ে আপনার যখন মনে কোনো কোশ্চেন হবে বই পড়ার সময়, বা এই যে আমাদের আইসিবি বুক গুলো যখন ম্যানুয়াল যে আমি পড়বো, আমার মনে অনেক ধরনের কোশ্চেন হতে পারে যে এই জিনিসটা আমার ক্লিয়ার হলো না, কনসেপ্টটা ক্লিয়ার না, তখন আমি কার কাছে জিজ্ঞেস করবো? তা ওই যে যে কথাটা আমি এর আগেও শুনলাম যে প্রত্যেকের পক্ষে সম্ভব না একটা টিউটারের কাছে যাওয়া, হ্যাঁ অথবা বাসায় এনে পড়া, বা সবার পক্ষে সম্ভব হয় না, এক একজন এক এক জায়গায় থাকে, ঢাকা শহরে অনেক জ্যাম ট্রাফিক। তো আপনারা এই অনলাইনে আপনারা নিজেদের মধ্যে গ্রুপ স্টাডি করতে পারবেন, এবং এটার মধ্যে নলেজ শেয়ারিং হবে, নলেজ ইনক্রিজ হবে। আপনি আগের বছরের কোশ্চেন গুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন কিভাবে সলভ হয়। আপনি প্র্যাকটিক্যালি একটা জায়গায় অডিট করতে গেলেন, প্রবলেম ফেস করছেন, সেটা কিভাবে সলভ করতে পারবেন সেটাও এই গ্রুপে আপনারা ডিসকাস করতে পারবেন। সো অনলাইনটা আপনাদের জন্য খুবই সুন্দর একটা আহ পরিবেশ তৈরি করেছে। তো আপনারা এটা কাজে লাগাতে পারবেন। হ্যাঁ আমরা আমাদের সময় আমি নিজে একজন মেয়ে মানুষ, আমার জন্য প্রবলেম হয়েছে সিএ পাস করতে, আমার যথেষ্ট বেগ পেতে হয়েছে, মানে আমি দিন রাত পড়ছি, ও প্রবলেম গুলো আমি লিখে রাখতাম যে হ্যাঁ আমার জাস্ট সিনিয়র আছে আমি পরে কোশ্চেন করবো, যখন লাইব্রেরিতে যাবো যে আমার সাথে দেখা হলে যদি উনি আসেন তাহলেই কিন্তু আমি প্রবলেম সলভ করতে পারবো। সো আগের থেকে কিন্তু সিওরিটি থাকতো না। তো আপনাকে ওই জিনিসগুলি সহজ করে দিচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম, যে আপনি কোশ্চেন গুলো আপনার যে মনের মধ্যে প্রবলেম গুলো হচ্ছে আজকে পড়লেন, কালকেই কোশ্চেন গুলো করতে পারবেন গ্রুপে। তো সিনিয়র আছে, আপনারা সুযোগটা হেল্পটা নিলে কি হবে, নিজের সুবিধা হবে যে হ্যাঁ আমি আমার পড়াটা সুন্দর মতো স্মুথলি পড়ে ফেললাম, আমার এক্সাম দিতে সুবিধা হবে। আমাদের ফার্স্ট টার্গেট কিন্তু এক্সামে পাশ করা। তো এক্সামে পাশ করলেই, এক একটা লেভেল পাশ করলেই আমি আমার ড্রিম যেটা, হ্যাঁ স্বপ্ন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে পারবো। তাহলে এই অনলাইনেই না আপনি নিজেও করতে পারবেন। হ্যাঁ যার কাছে মনে হবে যে আমার দরকার হচ্ছে না, আমি নিজে বুঝে যাচ্ছে, তার কিন্তু অনলাইনে প্ল্যাটফর্ম দরকার নেই। যাদের মনে হবে না আমি সারাদিন অফিস করার পরে আমার একটু গ্রুপ স্টাডি দরকার, অথবা আমার এনার্জি একটু লো হয়ে যাচ্ছে, আমি টায়ার্ড হচ্ছি, ঘুম পাচ্ছে, বাট আমি একটা এরকম গ্রুপে থাকলে আমি এনার্জি পাচ্ছি, আমি সবার সাথে একসাথে মিলে স্টাডি করতে পারছি। তো এইভাবে করে দেখবেন প্রতিদিন যখন স্টাডি করবেন আপনাদের কিন্তু মানে পড়াটা আর কঠিন লাগবে না, খুব সহজে মনে রাখতে পারবেন। আর খুব প্র্যাকটিক্যাল, এগুলো স্টুডেন্ট সাবজেক্টটা খুবই প্র্যাকটিক্যাল। যেই কাজগুলো অডিটে করবেন এই যে ইনশাল্লাহ আপনারা বিভিন্ন যখন অডিট গুলো ফেস করতে যাবেন টিমের সাথে, সেটা আপনার ইয়ে হোক, হোক, ব্যাংক অডিট করতে পারেন, তারপরে আমাদের ইয়ে ম্যানুফ্যাকচারিং কোম্পানি গুলো, প্রতিটা কাজই দেখবেন শিক্ষার আছে এবং সব অ্যাসুরেন্স এর মধ্যে আছে, কখন কোনটা করতে হয়। হ্যাঁ এই যে এঙ্গেজমেন্ট লেটার, আপনি একটা টিমে গেলেন, তারপরে আপনি কখন কোন রিপোর্ট সাবমিশন ডেট আছে, তারপরে এই অ্যাকাউন্টস গুলো ফাইনালাইজ হচ্ছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পুরা ইচ এন্ড এভরিথিং এ কিন্তু আপনার বই, পুরা বইটা যখন পড়বেন দেখবেন যে অডিটে আমরা যা করি, হ্যাঁ ফ্রম বিগিনিং টু এন্ড সবকিছু মিলে যাবে, এবং খুব সুন্দরভাবে আপনারা সলভ করতে পারবেন প্রতিটা প্রবলেম। এবং অনেক সময় দেখবেন বইয়ের কোশ্চেন কিন্তু দুই একটা আসবে না, অডিটের কোশ্চেনে অ্যাসুরেন্সে অলওয়েজ দেখা যায় প্র্যাকটিক্যাল বেসড একটা কোশ্চেন করে। আমাদের সময় এরকম কোশ্চেন ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে যে ব্যাংক থেকে কোশ্চেন করলো যে ব্যাংক অডিটে গেলে তুমি কি কি এই প্রবলেম কিভাবে সলভ করবে। তো আমরা যারা ব্যাংক অডিট করেছিলাম তো আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট ছিল যে হ্যাঁ আমরা প্রবলেমটা বুঝতে পেরেছি যে ওটা কিভাবে সলভ করতে হবে। সো আপনাকে কিন্তু ওভারঅল ব্যাংক, স্মল এন্টিটি, তারপরে ম্যানুফ্যাকচারিং কোম্পানি, সবকিছু নলেজ থাকলে আপনি দেখবেন যে আপনার জন্য এক্সামটা অনেক ইজি, আপনি সবকিছুই পারবেন। এখানে আরো সিনিয়র ভাইয়েরা আছে, আপুরা আছে, সবাই আপনাদেরকে হেল্প করবে, খুব সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে দিবে। আপনাকেও কোশ্চেন করতে হবে, যে যখনই মনে করবেন যে আপনার এই কনসেপ্টটা ক্লিয়ার না, আপনি ডেফিনেটলি যদি গ্রুপে কেউ শাই ফিল করে গ্রুপে কোশ্চেন করেন না, কিন্তু ইন্ডিভিজুয়াল হলেও সিনিয়রদের হেল্প নেন। তাহলে আপনার কি হবে, মানে আমাদের যেহেতু অনেক প্রেশার, সারাদিন অফিস করতে হয়, তারপরে আপনার পড়তে হয় পরীক্ষার সময়, আমরা যখন এট এ টাইম 7টা সাবজেক্ট মানে সবগুলো সাবজেক্ট একসাথে দিতাম, প্রতিটা সাবজেক্টের লোড লাগতো বেশি। তো এখন একটা সুবিধা হয়েছে, হ্যাঁ ইন্ডিভিজুয়াল সাবজেক্ট করে আপনারা টার্গেট করে যে এইবারে 3টা অ্যাটেম্প করলেন, পরের বারে হয়তো বা আরো 2টা, কাজের সাথে মিল করে করে আপনারা অ্যাটেম্প করতে পারছেন। তো সেই হিসাবে কিন্তু কখনো
মানে থেমে যাবেন না। আমার সাজেশন একটাই থাকবে যে হ্যাঁ এইবারের সাবজেক্টটা পাস হয় নাই, আমারও একবারে এক চান্স আমি পাস করি না, আমার P1 এক চান্স ছিল, P2 সেকেন্ড টাইম। কিন্তু মানে থেমে গেলে হবে না, লাইফে আপস এন্ড ডাউনস থাকবে, কিন্তু সিএটাকে খুব মানে একটা কঠিন পরীক্ষা এবং এই যুদ্ধ আমাকে জয় করতে হবে, এই মেন্টালিটি থাকতে হবে। অলওয়েজ সিনিয়রদের কাছ থেকে সাপোর্ট নেন, ওনারা মোটিভেশন দিবে। তো এই মোটিভেশন গুলো খুব দরকার পরীক্ষায় পাশ করার জন্য। তো আমি আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ আপনারা সবাই একসময় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে। আপনাদের সাথে সবার সাথে আমার ইনশাল্লাহ দেখা হবে আইসিবি তে। ঠিক আছে, তাহলে আমার মানে অভিনন্দন আপনাদের জন্য, আপনারা খুব ভালো করে এই কোর্সটা কমপ্লিট করেন। তারপর দেখবেন নিজেই এটার একটা ডিফারেন্স পাবেন যে হ্যাঁ মানে একা পড়ার থেকে গ্রুপ স্টাডি, বিশেষ করে এই প্রফেশনাল সেক্টরে গ্রুপ স্টাডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের প্রফেশনাল লাইফ সুন্দর হোক সেই কামনায় আমি এখন শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কিছু কথা বলছেন আসলে, যেগুলা আমরা যদি আমাদের এই ক্যারিয়ার পাথে যদি আমরা আসলে লেগে থাকতে পারি এবং ওনার কথাগুলো মেনে চলতে পারি, অবশ্যই আমরা সাকসেস হবো ইনশাল্লাহ। ধন্যবাদ ম্যাডাম আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর গুরুত্বপূর্ণ কথাগুলো বলার জন্য। তো এই পর্যায়ে আমি হচ্ছে আমাদের এই কোর্সের ইনস্ট্রাক্টর মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া। উনি হচ্ছেন হেড অফ ডিপার্টমেন্ট অ্যাকাউন্টস ফাইন্যান্স, আশা ইউনিভার্সিটি অফ বাংলাদেশে কর্মরত আছেন। এবং উনি পিএলএ, বর্তমানে আমাদের পিএলএ পরীক্ষা দিচ্ছেন। এবং ভাই অত্যন্ত মেধাবী, এবং ভাইকে এখন আমি আহ, হচ্ছে বলবো যে ওনার মূল্যবান কথাগুলো বলার জন্য আর কি। আজিজ ভাই, প্লিজ টেক দ্য ফ্লো। ধন্যবাদ আসাদ। ম্যাডামের অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে এখন। ম্যাডামের যে কথাগুলো আপনারা নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনছেন। তো আসলে আমার কাছে যেটা মনে হয় অ্যাসুরেন্স সাবজেক্টটা খুবই প্র্যাকটিক্যাল। তো যারা প্র্যাকটিক্যালি কাজ করছেন তারা খুব ভালো রিলেট করতে পারবেন। তাছাড়াও এই সাবজেক্টটা কিন্তু অনেক কনসেপচুয়াল। তো আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার না করে এক্সাম হলে যান, আমার মনে হয় আপনি খুব একটা সুবিধা করতে পারবেন না। সো আমার মনে হয় যে অ্যাসুরেন্স পাস করার ক্ষেত্রে কিছুটা প্র্যাকটিক্যাল, কিছুটা না মোটামুটি প্র্যাকটিক্যাল একটা নলেজ থাকা লাগবে, প্লাস হচ্ছে আপনার কনসেপ্টটা খুব ভালো ক্লিয়ার থাকতে হবে। তো আমাদের আসলে পড়াশোনার মানে মেথডটা আমি যেটা ভাবতেছি যে আমরা যদি কনসেপ্ট ক্লিয়ার করে তারপর হচ্ছে এক্সাম হলে যাওয়ার চিন্তা করি, সেটা মনে হয় আমাদের জন্য ভালো হবে। তো আমরা আসলে ওভাবে আগানোর চেষ্টা করব। আর আমরা খুব বেশি কিছু দেখার চেষ্টা করবো না, আমরা ম্যানুয়াল বেস পড়াশোনা করবো। ম্যানুয়ালে যেই কন্টেন্ট গুলো আছে সেগুলো আমরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করব। ম্যানুয়ালের যেই টপিকস গুলো আছে আমরা একদম লাইন টু লাইন পড়ার চেষ্টা করব, যাতে ওখান থেকে কোনো গ্যাপ না থাকে। তো আমাদের যেহেতু পরীক্ষাটা এমসিকিউ, আমার প্রত্যেকটা লাইন ধরে আমাকে পড়তে হবে এবং আমাকে বুঝতে হবে। আর অডিট অ্যান্ড অ্যাসুরেন্স সাবজেক্টটা তো প্র্যাকটিক্যাল এবং কনসেপচুয়াল। এখানে আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার না করতে পারেন, সেই ক্ষেত্রে শুধু এখানে না, আপনি শুধু সার্টিফিকেট লেভেল না, আপনি প্রফেশনাল লেভেলে গিয়ে আপনি সমস্যা ফেস করবেন। কারণ প্রফেশনাল লেভেলের কোশ্চেনটা হচ্ছে কেস বেসড। তো আপনাকে কেস গুলো সলভ করতে গেলে অবশ্যই আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো আমাদের মেইন ফোকাসটাই হবে কনসেপ্ট কিভাবে আমরা ক্লিয়ার করতে পারি। তো আমরা আসলে এটা যে ম্যাম যেটা বলছে, এটা একটা গ্রুপ স্টাডির মতো একটা প্ল্যাটফর্ম হবে। আমরা নিজেরা নিজেদের মধ্যে ডিসকাস করব, নিজেদের মধ্যে যে ল্যাকিং গুলো আছে সেটা আমরা আলোচনার মাধ্যমে সেটা ওভারকাম করার চেষ্টা করব। আমি আসলে চাচ্ছি যে যারা পার্টিসিপেন্ট আছেন তারা আসলে তাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমার সম্পর্কে তো আসাদ মোটামুটি একটা ধারণা দিয়ে দিছে। তো তারপরে আমি আরেকটু বলি, আমি এখন বর্তমানে আশা ইউনিভার্সিটি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছি, হেড অফ ডিপার্টমেন্ট হিসেবে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে। তো ওখানে আমি কাজ করতেছি। এর আগে হচ্ছে আমি এক লেভেল থেকে সিসি কমপ্লিট করছি, এখন প্রফেশনাল লেভেলে আছি। এই তো মোটামুটি আমার সম্পর্কে পরিচয়। আমি আসলে আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন তাদের সম্পর্কে একটু জানতে চাচ্ছি। যেটা হবে আপনাদের সম্পর্কে জানতে পারলে আমার জন্য মানে আমি কিভাবে আগাবো সেটা আমার জন্য একটু মানে একটু হেল্পফুল হবে। তো আপনারা যদি নিজেদের সম্পর্কে একটু করে আমাকে বলেন, তাহলে আমার জন্য পরবর্তীতে আমি কিভাবে মানে এই ইয়াটা সেশন গুলো কন্ডাক্ট করবো সেটা আমার জন্য একটু সুবিধা হবে। তো আমি চাচ্ছিলাম সবাই সবার ইয়া থেকে সাইড থেকে একটু মানে একটু ব্রিফ ডিসক্রিপশন যদি দেন সেটা আমার জন্য একটু উপকার হয় আর কি। জি, ধন্যবাদ আজিজ ভাই। আজিজ ভাই খুব ভালো বলছেন। আমাদের মনে হয় পার্টিসিপেন্ট যারা আছেন তাদের কাছ থেকে আমরা একটু ব্রিফ জেনে নিতে পারি। আমি একটু সবাইকে একটু সাহায্য করি, সেটা হলো জাস্ট আপনার নাম, আপনি এখন কোন ফার্মে আছেন বা কোন যদি অর্গানাইজেশনে থাকেন অর্গানাইজেশন কি, তারপরে আপনার এক্সপিরিয়েন্স বলতে আপনার এখানে কি হিসেবে আছেন, আর্টিকেলশিপ কি শুরু হয়েছে বা কত দিন হলো,
বা কোন স্টেপে আছেন আর কি, সেটা একটু আমাদেরকে বলবেন। আর আপনার এডুকেশন, আপনার কোন ইউনিভার্সিটি থেকে আপনার গ্রাজুয়েশন করছেন, আর আপনার কোন সাবজেক্ট কি ছিল, এই কয়েকটা ইনফরমেশন যদি বলেন তাহলে হয়তো বা আমাদের আসলে হেল্প হবে আর কি, আপনাদের সম্পর্কে একটু আইডিয়া পাইতে। তো আমি আসলে আপনাদেরকে, আমি চাচ্ছি যে একটা স্পেসিফিক ভাবে একজন একজন করে বলতে, যেহেতু আমাদের কাছে লিস্ট আছে কারা কারা আজকে জয়েন করছেন। তো আমি যদি প্রথম থেকে শুরু করি, হচ্ছে আরাফাত খান। আরাফাত খান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? তো আপনি যদি আপনার আসসালামু সম্পর্কে আলাইকুম বলতেন। ভাই। জি জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার নাম হচ্ছে আরাফাত খান। আমি মোল্লা কাদের ইউসুফ অ্যান্ড কোম্পানিতে আছি। আমি বিবিএ করছি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আন্ডার ন্যাশনাল ইউনিভার্সিটি। আমি হচ্ছে আর্টিকেলশিপ পিরিয়ডে আছে এখন। আর্টিকেলশিপ আমার রেজিস্ট্রেশন স্টার্ট হয়েছে ডিসেম্বরের 24 থেকে। তার মানে আপনার হচ্ছে প্রায় চার চার মাসের একটা আর্টিকেলশিপ কমপ্লিট হয়েছে আর কি। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, 4 মাসে আপনি আর্টিকেলশিপ। আচ্ছা আচ্ছা এক্সামে অ্যাটেম্প নিয়েছিলেন এর আগে নাকি হলো? না না, আমি এক্সামে অ্যাটেন্ড নিতে পারি নাই। আইসিবি দিকে হচ্ছে আমার রেজিস্ট্রেশন কার্ড ইস্যু করতে একটু লেট করছে। এর জন্য হচ্ছে আমি জুনের ক্লাসের জন্য এনরোলমেন্ট করছি। আমি হয়তো সেপ্টেম্বর এক্সামে বসবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ ভাই। তারপরে আমি হচ্ছে রিকোয়েস্ট করব হলো আহ, জেসমিন আক্তার, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। আহ, জেসমিন আক্তার ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জেসমিন আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? যাই হোক, উনি হয়তো বা কোনো টেকনিক্যাল ইস্যু কিছু হতে পারে। আমরা নেক্সট পার্সনের কাছে যাই, সেটা হলো এমডি আরমান। নেক্সট পার্সন হলো এমডি সামিউল ইসলাম। এমডি সামিউল ইসলাম, আপনি যদি আপনার পরিচয়টা দিতেন। এমডি সামিউল ইসলাম, আমাকে শুনতে পাচ্ছেন? আসলে আমাদেরকে পার্টিসিপেট করতে হবে। আসলে পার্টিসিপেশন না করলে যেটা হবে, ধরেন আপনাদের সাই থেকে যাবে। এখানে আসলে আমরা একদম ফ্রেন্ডলি, এখানে আসলে ভয় ভীতি বা কোনো কিছুর কোনো কারণ নেই, একদম ফ্রেন্ডলি। কারণ আহ, আহ, শিখতে হলে আপনাকে হচ্ছে আপনার কোশ্চেন করতে হবে, পার্টিসিপেট করতে হবে নিজে। আসলে এটা আমাদের প্রফেশনের নেটওয়ার্কিং একটা বিষয় আছে, কমিউনিকেশন নেটওয়ার্ক, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের প্রফেশনে। সো হ্যাঁ, উনি মেসেজ করছে, চ্যাট বক্স ওনার মেসেজ দেখতেছি। উনি হচ্ছে ইউনিভার্সিটি স্টুডেন্ট আর কি, এখনো ফার্মে জয়েন করে নাই, বাট ফার্মে জয়েন করবে এরকম একটা ডিসক্রিপশন দেখা যাচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, আপনি যেটাই করেন যাই করেন সমস্যা না, আপনি বলতে পারেন যদি পসিবল হয় আর কি, আপনার যদি মাইক্রোফোন বা সবকিছু ওকে থাকে, এনভায়রনমেন্ট ঠিক থাকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এমডি আরমান সাহেব, উনি হচ্ছে রেসপন্স করছে। বিবি রেস্টুরেন্ট, আচ্ছা ওকে, ফাইন্যান্স ম্যানেজার, আচ্ছা ওকে, ফাইন। তো তারপরে জেসমিন আক্তার বললাম, উনিও কোনো রেসপন্স করেন নাই। দেন হচ্ছে সামিউল ইসলাম। আসলে আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আসলে নিজের মধ্যে একটা শেকিনেস থেকে যাবে আর কি, যেটা আসলে শাইনেস যেটাকে বলি আমরা, এটা আসলে ওভারকাম করতে হবে আমাদের। কারণ আসলে আমাদের এই প্রফেশনে আপনার নেটওয়ার্কিং বা নিজেকে এক্সপ্রেস করা খুব ইম্পর্টেন্ট। আপনার হয়তো বা ভুল হইতে পারে, আপনাকে হয়তো বা দেখতে ভালো লাগবে না বা কথা শুনতে ভালো লাগবে না, ডাজেন্ট ম্যাটার, এক্সপ্রেস করতে হবে আসলে। নাহলে একসময় না একসময় এটার জন্য আসলে আফসোস করতে হবে। এটা হয়তো এখন বুঝবেন না, একসময় একসময় বুঝতে পারবেন ইনশাল্লাহ। তা আমি যদি রেসপন্সটা না পাই, সেক্ষেত্রে প্রবলেম যেটা হবে, কে কি বুঝতেছে না বুঝতেছে আমি আসলে ধরতে পারবো না। তো আমি তো হয়তো আমার মতো করে সামনে এগিয়ে যাবো, সেক্ষেত্রে মানে গ্যাপটা থেকে যাবে। ওনারা বুঝতেছে কি বুঝতেছে না, সেটা নিয়ে আমার একটা ইয়ে থাকবে আর কি। তো জি আমার জি। মনে হয় যে যেহেতু এটা নলেজ শেয়ারিং একটা সেশন, আমার মনে হয় যে সবারই একটু পার্টিসিপেট করা উচিত, একটু ইন্টারেক্টিভ একটা মানে এনভায়রনমেন্ট থাকা উচিত। তো এখানে যদি পার্টিসিপেট না করি তাহলে আমাদের এটা আসলে কতটুকু এফেক্টিভ হবে এটা নিয়ে আমার একটু ডাউট আছে। তো আমি চাচ্ছি যে সবাই এখানে পার্টিসিপেট করুক। জি জি ভাই, এগ্রি। আসলে আইসিবি ক্লাসগুলোতে দেখি যে আমরা অনেক বেশি পার্টিসিপেন্ট থাকে, যার ফলে অনেক সময় অনেকে অনেক কোশ্চেন
মুভি আসলো পেটে আসতেছে বা বলতে পারে না বা বলে না সে কিনেসের কারণে। বা এখানে এই যে ছোট টিম, এখানে অল্প কয়েকজন মেম্বার, এখানে বেশি সুযোগ স্টাডি করা বা এখান থেকে বেস্টটা নিজের মধ্যে নিয়ে আসা, এটা অনেক বড় একটা সুযোগ। তো আমি আশা করবো সবাই কাজে লাগাবেন। তো আমি নেক্সট যাব হলো বাইজিদ রহমান, এমডি বাইজিদ রহমান। আপনাকে একটু আপনার ইন্ট্রোডাকশনটা দিবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ বাইজিদুর রহমান, মোল্লা কাদির ইউসুফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টে আর্টিকেল স্টুডেন্ট হিসেবে আছি। তো আমি ইন্টার করে আসছি আর কি। আমি সায়েন্স নিয়ে এই CA আমার সিসিপি শুরু হয়েছে 2024 আপনি ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড আসতেছে, সাউন্ড আসতেছে। হ্যাঁ, আমি যতটুকু বুঝতে পারছি আপনি হচ্ছে কোন চার্টার অ্যাকাউন্টেন্সি সিসি করতেছেন, আপনি ইন্টারের পরে হচ্ছে সিএ তে আসছেন, খুব ভালো। তো আর হচ্ছে আপনি বললেন যে আপনি সায়েন্সের স্টুডেন্ট বললেন নাকি? সায়েন্সের স্টুডেন্ট? জি জি জি, আমি ও সায়েন্সে ছিলাম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনার জন্য আসলে আমি মনে করি এটা আরো বেশি ইফেক্টিভ হবে আমাদের এই কোর্সটা। তো আশা করতেছি আপনার সিএ জার্নি আসলে এখন তো এইচএসসির পরে আসলে অনেক সময় আরো বেটার হয় যদি কেউ পড়াশোনা লেগে থাকতে পারে। পাশাপাশি যদি তার আপনার, আশা করি আমাদের ইনস্ট্রাক্টর উনি আপনাকে গাইডলাইন দিবে। আপনি তো আপনার পাশাপাশি যদি আপনি গ্রাজুয়েশনটা শুরু করতে পারেন ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনার জন্য অনেক হেল্পফুল হবে আর কি। বেস্ট অফ লাক। তো গ্রাজুয়েশন করতেছি ভাই, ন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তো আপনার আশা করি আপনি যদি পড়াশোনাটাও তো আগায় নিতে পারেন, আশা করি আপনার অনেক ফিউচার আপনার অনেক ব্রাইট ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। তারপরে হচ্ছে আমি বলবো হলো নাজনীন। নাজনীন, আপনাকে আপনার পরিচয়টা দিবেন প্লিজ। আমি আসলে জুমের নেম দেখে দেখে বলতেছি, তো এখানে যে নামটা আছে সেই নাম অনুযায়ী আমি আসলে কল করতেছিলাম আর কি। জি ভাইয়া, প্লিজ। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ। আমি নাজনীন নাহার স্নিগ্ধা। আমার আসলে পুরাটাই সায়েন্স ব্যাকগ্রাউন্ড মানে এসএসসি, ইন্টার এবং অনার্সও হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনে। এন্ড দেন আমার কেন জানি মানে অ্যাকাউন্টিং এর প্রতি একটু ঝোঁক আসলো। তো আমি মানে দেখে শুনে আমার কাছে মনে হলো যে না, এই প্রফেশনে আমার যাওয়া উচিত, মানে আমি ভালো কিছু করতে পারবো। দ্যাটস ওয়াই আর কি আসা। কিন্তু আমি একদমই নতুন। সো আমার মানে একটু ভুল ত্রুটি হইতে পারে, আপনারা ওইটা মানে দেখা গেল আমি একটা মানে কি বলবো, আপনাদের কাছে হয়তো মানে কমন সেই টার্ম গুলা, কিন্তু আমার কাছে নতুন তো। তো জিজ্ঞাসা টিজ্ঞাসা করলে কিছু মাইন্ড করেন না, না না না, এই আর কি। অবশ্যই না। আপনার কোন ফার্মে জয়েন করছেন? না না, আমি হচ্ছে 1 ইয়ার অফ অফারের। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা, কোথাও কি জব করতেছেন নাকি? জি, ও আমি আচ্ছা আচ্ছা। জব করি হচ্ছে বিদেশি একটা কোম্পানিতে। যদিও অনলাইনে করি, ওটা ইউরোপিয়ান একটা কোম্পানি, এই আর কি। তো এখানে মানে কোন সেক্টরে আছেন বা কোন পজিশনে জব করেন? এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে কিন্তু আপনি এই সেক্টর রিলেটেড কোনো জব করেন না, এর বাইরে গিয়ে জবটা করেন। একদমই বাইরের, মানে আমার এসএসসি ইন্টারের ব্যাকগ্রাউন্ড বলেন, অনার্স এর বলেন, জবের বলেন, পুরাটাই আমি বাইরের মানুষ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, আপনার যেহেতু এই প্রফেশনের প্রতি একটা আপনার আগ্রহ আছে, তো আশা করতেছি আপনার ওই আগ্রহ থেকে আমরাও আপনাকে অ্যাসিস্ট করতে পারবো আর কি। আমাদের ইনস্ট্রাক্টর আজিজ ভাই যথেষ্ট মেধাবী এবং যথেষ্ট আহ, আমি মনে করি স্কিলফুল। আপনার কোশ্চেন বা সবকিছু উনি ইনশাল্লাহ সলিউশন করতে পারবে। তো তারপরে হচ্ছে আমি এখন, হ্যাঁ, এটা হচ্ছে মানে অ্যাসুরেন্স এর জন্য আমাদেরকে হেল্প করবে, নাকি হচ্ছে অন্যান্য সাবজেক্টের জন্য আমরা হেল্প পাবো? আপাতত আমরা অ্যাসুরেন্সটা শুরু করছি। সো ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে সবগুলো সাবজেক্ট যতটুকু সম্ভব আমরা আস্তে আস্তে কভার করবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ। বিশেষ করে হচ্ছে অ্যাকাউন্টিংটা আমার সাপোর্ট পাইলে খুব ভালো লাগতো। জি জি জি, আমরা শুরু করছি, তো ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে সবকিছুই কভার করবো। সাথে থাকবেন জি, আমাদের ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ধন্যবাদ। তারপর হচ্ছে আমি রিকোয়েস্ট করবো হলো শারমিন আক্তার রিতা ম্যাডামকে, প্লিজ আপনার পরিচয়টা যদি দিতেন।
আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, প্লিজ। আচ্ছা, আমি হচ্ছে শারমিন আক্তার। আমি, আহ, আমিও এসএসসি অ্যান্ড এইচএসসি সায়েন্স ব্যাকগ্রাউন্ড অ্যান্ড বিবিএ এমবিএ ইন ফাইন্যান্স অ্যান্ড আমি অ্যাকাউন্টসে জব করছি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। আহ, আমি আমিও আসলে কি বলবো, আমার কিছু বেসিক এবং কিছু জিনিস অ্যাকাউন্টস এর রিলেটেড এগুলো ক্লিয়ার করার জন্য আমার সাথে কতটুকু যাচ্ছে এই কনসেপ্ট গুলো আর একটু ক্লিয়ার করার জন্যই আমি যুক্ত হয়েছি। এখন দেখা যাক কতটুকু আমি নিতে পারি। আর আমি আইসিএম টা স্টার্ট করেছি, তো এটার সাথে রিলেটেড আমার কতটুকু সাবজেক্ট গুলো যায়, আমার জাস্ট কনসেপ্ট এবং আমার আগ্রহ থেকেই আসলে এখানে অ্যাটেন্ড করা। আচ্ছা, আপনি মনে হয় আইসিএমএবি থেকে আহ, শুরু করছেন না? আপনার কথাটা একটু মানে আমি শুনতে পাচ্ছি না, একটু মানে ক্লিয়ার আসতেছে না মনে হচ্ছে। আপনি কি আমাকে যদি একটু এনশিওর করতেন, আপনি কি আইসিএমএবি করতেছেন বলেন? সিএমএ? আমি আইসিএমএ তে স্টার্ট করেছি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ওকে ওকে। তো এখন আমরা তো আসলে তাহলে এটা রিলেট করে নিতে হবে। আইসি, আমি একদম শিওর না সিএমএ তে কি অ্যাসুরেন্স আমার সাবজেক্ট আছে। নিজের সাথে আমি জানি না কতটুকু মিলবে, জাস্ট আমার কনসেপ্টটা আমি এই সময়টা একটু ফ্রি থাকি, প্লাস আমি অ্যাকাউন্টসেই চাকরি করছি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে, এবং বাংলাদেশ টিমে আমি একা আছি, এবং আমার অ্যাকাউন্টস রিলেটেড আরো কিছু ডিপ নলেজটা আমার জানা দরকার। আহ, সেই জন্যই আসলে যুক্ত হওয়া, বিকজ অফ আমার সব বেসিক তো ওইভাবে, মানে আমি তো সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, যদিও আমি মেজর ফাইন্যান্স নিয়ে বিবিএ করেছি। আহ, এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমার অ্যাকাউন্টটা আরেকটু রিলেটেড কিছু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। হ্যাঁ, আমাদের এই কোর্সে মেইনলি আপনি হচ্ছে অডিট, অ্যাসুরেন্সটা আসলে অডিটের মানে অ্যাসুরেন্সটা তো বড়, স্কোপটা অনেক বড়, এটা একটা পার্ট হলো অডিট। আপনি ওই অডিট বা অ্যাসুরেন্স এটা সম্পর্কে আপনি নলেজ পাবেন এই স্পেসিফিক এই কোর্সে। তো অ্যাকাউন্টসটা আমরা হয়তো বা পরবর্তীতে হয়তো শুরু করবো আর কি। তো আচ্ছা, এখানে আমার 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 মাল্টিনেশনাল ওখানে তো প্রচুর অডিটের যে ফার্ম থেকেই ছেলেরা আসে, তাদের সাথে আমাকে পার্টিসিপেট করতে হয়। আচ্ছা 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 সেই ক্ষেত্রে আমার নলেজটা থাকলে আমার জন্য বেটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আমাদের সাথে থাকেন, আশা করি আপনি কনসেপ্ট বা ক্লিয়ার হতে করতে পারবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ধন্যবাদ। তারপরে হচ্ছে আরেকজন পার্টিসিপেন্ট দেখতেছি, সোহান খান। সোহান খান ভাই, আপনি কি আপনার পরিচয়টা দিবেন প্লিজ? আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সোহান খান। আমি বর্তমানে সিরাজ খান বাসাখান কোঙে আছি আর্টিকেলশিপ স্টুডেন্ট হিসাবে। আমি বিবিএ অ্যান্ড এমবিএ কমপ্লিট করেছি খুলনা বিএল কলেজের থেকে। তো আমার সিএ তে আসার জার্নিটা হলো এমন যে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি ব্যাংকে জব করব। ব্যাংকে জব করব, আমার ফ্যামিলিতে আরো অনেকে আছে যে ব্যাংকে জব করে, বাট যখন আর কি প্রিপারেশন নিয়েছিলাম যে ব্যাংকে পড়াশোনার জন্য, তো দেখলাম যে আমার যে ক্লাস নাইনের থেকে আমি যে এমবিএ কমপ্লিট করেছি কমার্সের উপরে, এই রিলেটেড প্রশ্ন খুব কম। তো এই ক্ষেত্রে আমি ডিসিশন নিলাম যে আমার কোন প্রফেশনে গেলে আমি যে ক্লাস নাইন থেকে এমবিএটা কমপ্লিট করলাম এই রিলেটেড থাকে একেবারে হাতে কলমে শিক্ষাটা গ্রহণ করতে পারবো আমি, এই জন্য আর কি সিএতে আমার আশা। তো আমি সিএতে এসে দেখলাম যে আমি ক্লাস নাইন থেকে এমবিএ পর্যন্ত যেগুলো আর কি বইতে পড়াশোনা করেছি, খাতায় লিখেছি, মানে মনে করো বা এমন বইতে লেখা থাকে না, তো এই জিনিসগুলাই সম্পূর্ণ বাস্তব, বাস্তব এবং হাতে কলমে আমি একটা কোম্পানির সাথে, কোম্পানিতে অডিট করতে গেলে বা ইয়া করতে গেলে আমি সম্পূর্ণ মানে হাতে কলমে শিখতে পারতেছি। এটা আমার জন্য খুব একটা প্লাস পয়েন্ট। আমি এর জন্য আশা। আর হলো আমার সবচেয়ে বড় মজার বিষয় হলো আমি এ- আহ, একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে অনেক টাকা কামাইতে চাই, এজন্য এসিএতে আসা। খুব ভালো আপনার আসলে আপনার যে উদ্দেশ্য, এটা খুব লোভনীয় উদ্দেশ্য। তো আশা করি এটার ধন্যবাদ, জন্য এটা, সম্পূর্ণ হোক। হ্যাঁ, এটা অর্জন করার জন্য অবশ্যই অনেক পরিশ্রম করতে হবে আপনাকে। আহ, কি বলে, একটা ডেডিকেশন দেখাইতে হবে আসলে, ধৈর্য, ডেডিকেশন, এগুলো খুব দরকার হবে। তো আশা করতেছি আপনি আপনার স্বপ্নে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ। বেস্ট অফ লাক। ধন্যবাদ। তো আপনি আমাদের সাথে থাকবেন, আশা করি আপনি আমাদের এই কোর্স থেকে আপনারা সবাই উপকৃত হবেন অবশ্যই। তারপর আমার থ্যাংক যে ইউ। লিস্ট, হ্যাঁ, ধন্যবাদ।
এই লিস্টে আমি মনে হয় সবাইকেই ডাকছি। এখন যদি কেউ বাকি থাকেন, স্বেচ্ছায় যদি আপনার পরিচয়টা দেন, যাদের কল করছি তারা যদি আসেন বা সম্ভব হয়, কেউ যদি বাকি থাকে না, তো আপনার পরিচয়টা দিবেন উইলিংলি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামিউল ইসলাম বলছি। জি জি প্লিজ। আমি আরেকান অ্যান্ড কোং থেকে আর্টিকেলশিপ হিসাবে দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট হিসেবে আছি। আচ্ছা আচ্ছা, এটা কি আমি হ্যাঁ আমি হচ্ছে গ্রাজুয়েশন করিনি, আমি ইন্টার করে আসছি। আহ, বর্তমান ডিগ্রি দ্বিতীয় বর্ষে আছি, মানে ডিগ্রি ফাইনাল পরীক্ষা, ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনি কি ডিগ্রিতে ভর্তি হয়েছেন নাকি অনার্সে? আমি ডিগ্রি বিবিএস। ও আচ্ছা আচ্ছা, ডিগ্রি বিবিএস এ ভর্তি হয়েছেন, বুঝতে পারছি। তো আপনি কি অ্যাটেম্প্ট মনে করছেন এক্সামও, তাই না? হ্যাঁ হ্যাঁ, এক্সামে আমি অ্যাটেম্প করছিলাম 2বার। আচ্ছা 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 আচ্ছা, তো আপনার মানে কি মনে হয়েছে, ধরেন কেন পাস করতেছেন না বা কোনো? আমি আসলে হচ্ছে আমার এসএসসি তে ছিল সায়েন্স, ইন্টারে ছিল আর্টস, তো আচ্ছা আচ্ছা, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড নেই, একদম ভিত্তি শূন্য আমার। যার কারণে আমার কনসেপ্ট গুলো বুঝতেই, প্রশ্ন বুঝতেই হচ্ছে আমার অনেক সমস্যা হয়েছে। অ্যাসুরেন্সটা কি আপনি পরীক্ষা বসছিলেন অ্যাসুরেন্সটা নিয়ে? জি জি, স্টুডেন্টস পরীক্ষা দিয়েছি আমি 2বার, সি সি আসছে আমার। আচ্ছা, এখন তো মাল্টিপল চয়েস, সো সি পাওয়াটা সহজ, পাস করাও সহজ, একটু কনসেপ্ট থাকলে আর কি। যাই হোক, হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ, আশা করি এটাই। আমাদের ইনস্ট্রাক্টর আপনার 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 যত কনসেপ্ট আছে সবগুলা ক্লিয়ার করে দেবেন ইনশাল্লাহ। তো আর কেউ কি আছেন উইলিংলি পরিচয় দিবেন? আচ্ছা, যাই হোক, আমার মনে হয় আজকে আসলে আমাদের পার্টিসিপেন্ট আরো বেশি থাকার কথা ছিল। অনেকেই তো রেসপন্স করছিল, কিন্তু কেউ কেউ হয়তো বা কোনো ব্যস্ততা বা কোনো কিছু কারণে জয়েন করতে পারে নাই। বাট যদিও আমাদের টিমটা ছোট, তাও আসলে আমরা আরো এক্সপেক্ট করছিলাম লিস্ট 10 জন। বাট আশা করতেছি আমাদের নেক্সট ডে গুলাতে আমাদের ক্লাসে ওনারা জয়েন করবে। তো এখন আসলে আমাদের মোটামুটি আমাদের পরিচয় পর্বটা শেষ হইলো। আমাদের আসলে ক্লাসের শিডিউলটা আমরা করতেছিলাম। তো আমার মনে হয় আপনাদের সাথে কথা বলে আমাদের আজিজ ভাই, উনি হচ্ছে ক্লাসের শিডিউলটা যদি ঠিক করেন তাহলে হয় বেটার হবে। তো এটা আর আমরা ডিসকাস না করলাম, এটা আপনাদের সাথে কথা বলে উনি হচ্ছে এটা সিলেক্ট করে নিবে আর কোন দিন কোন ক্লাস নিলে ভালো হয়। অবশ্যই আমি আহ, থাকবো আপনাদের সাথে। তারপরে আমার মনে হয় আমাদের সবকিছুরই একটা ডিসিপ্লিন বা একটা পলিসি বা একটা রুল থাকা উচিত। তো আমরা কিছু রুল ঠিক করছি, যেটা মেনটেন করলে আশা করি আমাদের এই এনভায়রনমেন্টটা অনেক প্রোডাক্টিভ হবে, এবং হচ্ছে অনেক ইম্প্যাক্ট রাখতে পারবো আর কি। আমরা আমাদের যে উদ্দেশ্য বা আমাদের যেই বা আমাদের পক্ষ থেকে একটা হলো, তো আপনাদের উদ্দেশ্য, আপনার পার্টিসিপেন্ট হিসেবে আমরা যারা হোস্ট করতেছি, আমাদের যে উদ্দেশ্য দুইটাই যাতে ফুলফিল হয়। তো আমি বলবো যে আপনাদেরকে অ্যাক্টিভ থাকার জন্য। আসলে এটা আমরা অল্প সময় করতে পারি, বেশি সময় পড়া লাগে না, যদি আমরা শুধু মেন মেন কনসেপ্ট গুলো অল্প সময় করে পড়বো, বাট অ্যাক্টিভ থেকে পড়বো আর কি। মানে অ্যাক্টিভ থেকে পড়লে যেটা হবে তাহলে এটা ইফেক্টিভ হবে। তারপর আমরা ইন টাইম, আমরা হচ্ছে টাইমলি জয়েন করব, টাইমলি এক্সিট করব। তাহলে এটা আসলে আপনাদের জন্য যেরকম টাইমটা সেভ হয়, পাশাপাশি আমাদের ইনস্ট্রাক্টর ওনারও টাইমটা, কারণ ওনারও পড়াশোনা আছে বা ওনারও কাজ আছে, জব আছে, সবকিছু পাশাপাশি উনি এই সময়টা দিচ্ছে। সো আমাদের সবাই যাতে এটা টাইমটা মেনটেন করাটা খুব ইম্পর্টেন্ট। বি প্রিপেয়ার। আসলে আমাদের দেখা গেছে যে শুধু যে ক্লাসের 1 ঘন্টা 1.5 ঘন্টা এটাই কিন্তু মেইন না, এর বাইরেও আমাদেরকে পড়তে হবে। যে জিনিসগুলো নিয়ে আমরা ক্লাসে আলোচনা করব, সেটা আমরা পরবর্তীতে একটু নয়শ্চর করতে পারি নিজেদের মধ্যে। পাশাপাশি যদি আমরা কোথাও কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন গুলোকে লিখে রাখতে পারি। এই জিনিসগুলো আমরা প্রিপেয়ার থাকবো ক্লাসের মধ্যে। কোশ্চেন গুলো লিখে রাখবো, নোট করে নিয়ে আসবো, ক্লাসে কোশ্চেন করবো নির্দিষ্ট টাইমে। তারপর আবার হচ্ছে যেগুলো ক্লাসে করবো সেগুলো নিয়ে পরবর্তীতে আবার আমরা এগুলা নিজেদের মধ্যে হচ্ছে নয়শ্চর করবো আর কি। তারপর রেসপেক্ট করে অবশ্যই আসলে একটা, যেহেতু আমাদের এখানে অবশ্যই একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট হবে। সিনিয়র একজন উনি হয়তো বা যে প্রফেশনাল সিনিয়র ভাই, যেহেতু আপনাদেরকে এখানে কিছু একটা শেয়ার করতেছে, তো এটা টিচার, তো একটা রেসপেক্ট থাকা উচিত। অবশ্যই ফ্রেন্ডলি, বাট একটা নির্দিষ্ট পরিমাণ রেসপেক্ট রাখতে হবে পার্টিসিপেন্টের মধ্যে থেকে, যিনি হচ্ছে এটার লিড করতেছেন বা যিনি স্পিচ দিচ্ছেন, ইনস্ট্রাক্টর যেটাকে বলতেছে আর কি, তার মধ্যে একটা যাতে রেসপেক্ট থাকে, কারণ তাহলে জিনিসটা আর অনেক প্রুফ ফ্রুটফুল হবে আর কি ইনশাল্লাহ।
তারপর রেসপন্সিবল, অবশ্যই রেসপন্সিবিলিটি নিতে হবে। আমাদের ইনস্ট্রাক্টর উনিও রেসপন্সিবিলিটি নেবেন, যেরকম যে আপনাদেরকে যাতে কিছু অ্যাটলিস্ট শেখাতে পারেন, আপনাদেরকে পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে পারেন, বা আপনাদের যে এক্সপেকটেশন সেটা ফুলফিল করতে পারেন। তো এই রেসপন্সিবিলিটি যেরকম আমাদের ইনস্ট্রাক্টর ভাই রাখবেন, পাশাপাশি আপনাদের রেসপন্সিবিলিটি রাখতে হবে যে যেহেতু আমরা এখানে আসছি, তাহলে আমি এখান থেকে কিভাবে বেস্টটা নিয়ে আমি আমার যে উদ্দেশ্য সেখানে আমি অ্যাপ্লাই করতে পারি আর কি। সো এই কয়েকটা যদি আমরা রুলস ফলো করতে পারি, আশা করি আমাদের যে যে উদ্দেশ্য, এই আপনারা আসছেন আমাদের এখানে, আমরা যে উদ্দেশ্যে এই সেশনটা করলাম, দুইটাই ফুলফিল হবে ইনশাআল্লাহ। তো কন্ট্যাক্ট ডিটেলস আমাদের অলরেডি মনে হয় আপনারা আমাদের সবাই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে জয়েন করছেন। যদিও এখন মনে হয় আপনারা কোনো মেসেজ বা কোনো কিছুর জন্য পারমিশন নাই, তো আমরা পারমিশনটা ওপেন করে দিব। তো আশা করবো যে আপনারা আসলে যেগুলো ইফেক্টিভ, পড়াশোনা রিলেটেড বা ইম্পর্টেন্ট, সেগুলো শুধু শেয়ার করবেন, তার বাইরে কিছু শেয়ার করবেন না। প্রয়োজনে যদি কোনো কিছু থাকে ইন পার্সন তো আপনারা শেয়ার করতে পারেন, বাট গ্রুপে যেগুলো গ্রুপের সবার জন্য উপকার হবে সেগুলো একমাত্র শেয়ার করবেন। আর পাশাপাশি এখানে আমাদের ইমেল আছে, সবাই অবশ্যই আমাদের ইমেল পাইছেন, যে আমরা সবাইকে হচ্ছে একটা মেল করছি আমাদের আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং সব ডিটেলস দিয়ে, ওইখানে আপনারা ইমেল করতে পারেন। পাশাপাশি এই নাম্বারটা রাখতে পারেন, তো যে কোনো টেকনিক্যাল ইস্যু বা কোনো কিছু দরকার হয় এই নাম্বারে আপনাদেরকে সাপোর্ট দিবে। তো এটাই ছিল আমাদের আজকের ওরিয়েন্টেশন সেশন। তো এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমরা যে আলোচনা করলাম এটা তবে এর বাহিরে, শর্টে আমরা 2-3 মিনিট একটু কোশ্চেন আনসার সেশন নিব। তারপরে হচ্ছে আমাদের আজিজ ভাই আজকের জন্য ছোট করে আপনাদের সাথে ক্লাসে ইনশাল্লাহ জয়েন করবেন আর কি। তো এখন আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমার কাছে বা আমাদের এওয়াইপির কাছে। ক্লাসের শিডিউলটা কি গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা ক্লাস শিডিউলটা ফাইনাল করে আপনাদের সাথে কথা বলে আজিজ ভাই ঠিক করবে, দেন আমরা ফাইনাল করে আপনাদেরকে সুন্দর করে সবকিছুই ম্যাটেরিয়াল সবকিছু আমরা গ্রুপে দিয়ে দিব। পাশাপাশি আমাদের এই ভিডিওগুলো সবগুলো আমরা চেষ্টা করবো যে একটা প্ল্যাটফর্মে আপলোড করা, যাতে আপনারা যদি প্রয়োজন হয় এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, জি, এখন যদি আর কোনো কোশ্চেন থাকে বা কোনো কনফিউশন, কোনো কিউরি থাকে, আপনারা তখন বলতে পারেন। দ্য প্ল্যাটফর্ম ইজ ওপেন ফর এভরিওয়ান। আমাদের যে ক্লাসগুলো হবে মূলত এগুলা কি মূলত আমাদের যে ম্যানুয়াল আছে ম্যানুয়ালের থেকে আর কি হবে? জি জি, রাইট, আমাদের ম্যানুয়াল থেকেই হবে। ওই ম্যানুয়াল থেকে আমাদের আজিজ ভাই উনি হচ্ছে যেগুলো আমাদের রিলেটেড বা যেগুলোতে বেশি কোশ্চেন আসে বা যেগুলো আমাদের প্র্যাকটিক্যালি প্রয়োজন লার্নিং এর জন্য বলেন, উনি হচ্ছে সামারি করে আমাদেরকে হচ্ছে ক্লাসের মধ্যে প্রেজেন্ট করবে। হ্যাঁ আজিজ ভাই, আপনি যদি আরো কিছু অ্যাড করতে চান। হ্যাঁ আমাদের তো আমি শুরুতেই যেটা বলছি যে আমরা আসলে ম্যানুয়ালের বাইরে খুব বেশি জিনিস দেখবো না। হ্যাঁ, ম্যানুয়ালের বাইরে খুব বেশি জিনিস দেখবো না, আমরা ম্যানুয়ালটা খুব ভালো মতো পড়বো। ম্যানুয়ালের যে কনসেপ্ট গুলো আছে সেটা যাতে আমরা 100% ক্লিয়ার হইতে পারি। হ্যাঁ, ইচ অ্যান্ড এভরি লাইন ম্যানুয়ালে যেগুলো আছে সেগুলো যাতে আমরা বুঝতে পারি। হ্যাঁ, আর ইম্পর্টেন্ট যে যে জিনিসগুলো সেটা তো আমি মানে ক্লাস চলাকালীন সময় আমি সেটা বলে দেবো, আপনারা নোট করে নেবেন বা মার্ক করে নেবেন। তো সেটা আপনারা যখন পড়বেন তখন সেটা আবার দেখে নেবেন। আর সাথে আমরা হয়তো যেটা করতে পারি, আইসিডব্লিউ কিছু কোশ্চেন আমরা দেখতে পারি, প্র্যাকটিক্যাল কিছু কোশ্চেন দেখতে পারি। আমার মনে হয় যে সেটা করলেই ভালো হবে, তখন আপনার কনসেপ্টটা কতটুকু ক্লিয়ার হয়েছে আপনার কোশ্চেন প্র্যাকটিস করার মাধ্যমে সেটা বোঝা যাবে। আরেকটা জিনিস আমি আসলে একটু বলতে চাচ্ছি, আমার আসলে একটা জিনিস বোঝা দরকার, মানে আন্ডারস্ট্যান্ডিং দরকার। সেটা হচ্ছে যে আমি কোন লেভেল থেকে স্টার্ট করবো। আমি কি ধরেই নেবো যে একেবারে আমার বেসিক থেকে শুরু করতে হবে? মানে আমার জন্য এটা জানাটা দরকার, তাহলে আমি ওইভাবে আমার কোর্সটাকে ডিজাইন করতে পারবো। হ্যাঁ, আমার কোর্স ম্যাটেরিয়ালস কেমন হবে সেটা আমি বুঝতে পারবো। তো এই ব্যাপারে আসলে আপনারা একটু যদি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে আসলে আমি কোন লেভেল থেকে স্টার্ট করলে আপনাদের জন্য ভালো হয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা পরীক্ষা অ্যাটেন্ড করছেন তারা কি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছেন এই সাবজেক্টটা পড়তে গিয়ে, বা পরীক্ষায় বসে কি ধরনের মানে প্রবলেমের সম্মুখীন হচ্ছেন, সেটা যদি আপনারা একটু ইন ডিটেলস বলেন তাহলে আমরা ওইভাবে প্ল্যান করে আমরা আগাতে পারবো, এবং যে সেই জিনিসটা আসলে বেশি ইফেক্টিভ হবে আমার মনে হয়। বেসিক লেভেল থেকে শুরু করলে ভালো হয়, কারণ কয়েকজন সায়েন্সের আছে তো, আমি নিজেও সায়েন্সের, তো বেসিক থেকে শুরু করলে পরবর্তীতে বুঝতে মনে হয় সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমরা ওভাবে ইনশাল্লাহ প্ল্যান করবো, ওভাবে আগাবো। আমরা একেবারে বেসিক থেকেই শুরু করব। কারোর কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপ থাকবে না। আরেকটা জিনিস, কেউ কোনো ধরনের হেজিটেশন রাখবেন না। কেউ কোনো জিনিস যদি না বুঝতে পারেন
অবশ্যই কোশ্চেন করবেন। আমি যে ব্যাপারটা পুরোপুরি সব জানি বা সাথে সাথে সব অ্যান্সার দিয়ে ফেলতে পারবো, ব্যাপারটা এরকম না। এমনও হতে পারে যে কোনো বিষয় আমি হয়তো জানি না, সেটা আমি পরে আপনাদেরকে জেনে পরে বলতে পারলাম। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে তারপর আপনাদের যত ধরনের কোশ্চেন অ্যারাইজ হবে আপনারা কোশ্চেন করবেন, কোশ্চেন করলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হবে এবং আপনাদের কনসেপ্টটা স্ট্রং হবে। আর পাস করার জন্য কিন্তু কনসেপ্ট স্ট্রং হওয়াটা খুবই ইম্পর্টেন্ট। শুধু এই লেভেলে না, আপনার তো এই লেভেলে হচ্ছে যে এমসিকিউ, তো এমসিকিউ শুধু পাস করলে তো হবে না, আপনাদের যদি প্রফেশনাল লেভেলের কথা চিন্তা করেন, প্রফেশনাল লেভেলে কিন্তু আপনাকে কেস বেসড কোশ্চেন গুলো সলভ করতে হবে। তো ওই কেস সলভ করার জন্য আপনার কনসেপ্ট যেরকম ক্লিয়ার থাকতে হবে, ইভেন আপনার কিছু প্র্যাকটিক্যাল নলেজও থাকা লাগবে। তো আমরা চাচ্ছি যে এই দুইটার একটা কম্বিনেশন থাকবে আমাদের পড়াশোনার মধ্যে। আমাদের কনসেপ্ট প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল কিছু আমরা জিনিস অ্যাড করবো, প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল নিয়ে আসবো, রিয়েল লাইফ এক্সাম্পল, যেটা আমার মনে হয় যে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হেল্প করবে এবং আপনাদেরকে পরীক্ষা ভালো করতে হেল্প করবে। জি, ধন্যবাদ। তো আর কারো যদি কোনো কনফিউশন বা কোনো কুয়েরি থাকে বলতে পারেন। তো আমার মনে হয়, আমি ধরে নিচ্ছি যে আপাতত মনে হয় আপনাদের কোনো কোশ্চেন বা কুয়েরি নেই। সো কেউ কি একটু শেয়ার করবেন মানে কোন ধরনের চ্যালেঞ্জ আপনারা ফেস করতেছেন এই এক্সপিরিয়েন্স করতে গিয়ে? একটু যদি শেয়ার করতেন আমার জন্য ভালো হতো, আমি একটা মানে আইডিয়া নিয়ে আমি ওইভাবে কোর্সটা ডিজাইন করতে পারতাম। কি ধরনের প্রবলেম আপনারা ফেস করতেছেন? আমার মনে হয় অরিজিৎ ভাই, এখানে তো ম্যাক্সিমামই আসলে পরীক্ষা দেয় নাই, মানে খুব মানে ফ্রেশ। কয়েকজন আপু তো বললেন যে ওনারা দেখা গেছে যে শুরুই হতো তেমন ভাবে করে নাই। তো আমার মনে হয় যে এটা বেসিক থেকে আস্তে আস্তে আগাইলে যখন ক্লাসে আপনার মনে হয় এই জিনিসটা আস্তে আস্তে আমরা বুঝতে পারবো আর কি, ঠিক কার আছে, লেভেল কোন তাহলে জায়গায়। আমরা ওভাবেই শুরু করি, আমরা একদম বেসিক লেভেল থেকে শুরু করি। আমরা হচ্ছে ম্যানুয়াল বেস পড়াশোনা করবো, ম্যানুয়ালে যা আছে সব কভার করার চেষ্টা করবো। সাথে সাথে আমরা রিয়েল লাইফ যে এক্সাম্পল গুলো সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর কিছু কোশ্চেন আমরা সলভ করব ক্লাসে। আমার মনে হয় যদি সেটা করতে পারি সেটাই ভালো হবে, সেভাবে আমরা আগাইতে পারি। ঠিক, ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। তো আজিজ ভাই, আপনি কি কন্টিনিউ করবেন ক্লাস আজকে, যদি আপনার কোনো কিছু ডিসকাস করার থাকে বা। আহ, হ্যাঁ, আজকে আমি অল্প কিছু স্টার্ট করি। অল্প কিছু স্টার্ট করি যেহেতু 9টা 38 বাজে এখন। অনেকে নামাজ পড়বে অথবা ডিনার করবে। তো আমরা খুব বেশি সময় হয়তো থাকবো না, 10টার মধ্যে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব। এই 10টার আগে যতটুকু কভার করা যায় ততটুকু আমরা স্টার্ট করতে পারি, যদি অন্যদের কোনো প্রবলেম না থাকে। জি, স্টার্ট করেন, প্রবলেম নেই আমাদের। আমি একটা স্ক্রিন শেয়ার করছি, এদিকে দেখা যাচ্ছে? জি। দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে তো আমি মূলত আপনাদের যে ম্যানুয়াল সেটাই নিয়ে আসছি, সেখান থেকেই আমরা পড়াশোনা শুরু করবো। আচ্ছা, একদম স্টার্ট থেকে আমরা শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, অ্যাসুরেন্স বলতে আসলে কি বোঝায় আমাকে কি কেউ একটু ধারণা দিতে পারবেন? মানে যতটুকু জানেন ততটুকুই বলেন। নিশ্চয়তা। হ্যাঁ, মানে একটু জাস্ট ডিটেলসে বলেন। হ্যাঁ, নিশ্চয়তা এটা তো জাস্ট একটা মিনিং হয়ে গেল। আপনি জাস্ট একটু ডিটেলসে বলার চেষ্টা করেন, আপনার আইডিয়াটা শেয়ার করেন না, কিছু না। অন্য কেউ কি বলতে পারবেন? একটু বলেন কাইন্ডলি। জি, আমি একটু বলতে চাই, সেটা হলো জি, শিওর। এসুরেন্স তো হলো নিশ্চয়তা। হ্যাঁ, তো এটা এক ধরনের সার্ভিস। তো তো এখানে করা হয় অডিট, ট্যাক্স, ট্যাক্স, কনসালটেন্সি, তারপর এই সবগুলো মিলে আর কি একত্রে আর কি এসুরেন্স বলা যায়, যেটা আর কি সার্ভিস। এই তাহলে সবগুলো মিলে নিশ্চয়তা বলতেছেন, আচ্ছা অ্যাসুরেন্সের বেলায় এই নিশ্চয়তাটা কে কাকে দেয় একটু বলতে পারেন? অডিটরসরা অডিটরসরা নিশ্চয়তা দেয়। এটা হলো শেয়ার হোল্ডারদের আচ্ছা, আচ্ছা। এরকম। হ্যাঁ, আপনার ধারণা মোটামুটি ঠিক আছে। অডিটররা শেয়ার হোল্ডারদের নিশ্চয়তা দেয়, কি ব্যাপারে নিশ্চয়তা দেয়? এটা মানে কোম্পানির সব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, মানে ওরা সবকিছু যে আর্থিক বিবরণ এরকম বিষয় নিয়ে
যে সব ঠিক আছে বা এখানে কোনো ফ্রড হয়নি বা এরকম নিয়ে আর কি কিছু করতে হবে। আচ্ছা, আপনার ধারণা মোটামুটি ঠিক আছে। আচ্ছা, এইখানে অ্যাসুরেন্সের একটা ডেফিনেশন দেখা যাচ্ছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি, জি, দেখতে পাচ্ছি। ডেফিনেশনটা কাইন্ডলি কেউ একজন পড়বেন যে এখানে কি বলা আছে, জাস্ট আপনি ইংলিশটা রিডিং করেন আর কিছু না। An assurance engagement is one in which a practitioner expresses a conclusion designed to enhance the degree of confidence of the intended user, other than the responsible party about the outcome of the evaluation of measurement of a subject matter against. উনি যে ডেফিনেশনটা পড়লেন এটাকে আমরা সবাই শুনতে পারছি বা বুঝতে পারছি? হ্যালো, একটু রেসপন্স করবেন আপনারা সবাই। হ্যাঁ, রেসপন্স না করলে তাহলে আসলে আপনারা বুঝতে পারতেছেন কিনা বুঝবো না। উনি যে ডেফিনেশনটা মাত্রই পড়লো সেটা কি আপনারা বুঝতে পারছেন? এই ডেফিনেশনটা খুবই বুঝিয়ে দিলে ইম্পর্টেন্ট। ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই এই ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ডেফিনেশনটা বুঝতে পারলে আপনি অ্যাসুরেন্সের অনেক জিনিসই আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে বলতেছে কি, শুরুটা করছে এরকম ভাবে, দেন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইজ ওয়ান ইন হুইচ এ প্র্যাকটিশনার এক্সপ্রেসেস এ কনক্লুশন। তার মানে এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে একজন প্র্যাকটিশনার একটা কনক্লুশন ড্র করে। ঠিক আছে, এইটুকু বুঝতে পারছেন তো? একটা কনক্লুশন ড্র করে, কিসের জন্য কনক্লুশন ড্র করে? যে এইটার যে ইনটেন্ডেন্ট ইউজার আছে তাদের কনফিডেন্সটাকে বাড়ানোর জন্য একটা কনক্লুশন ড্র করে। ঠিক আছে, আচ্ছা এখন কিসের উপর কনক্লুশন ড্র করে এখানে একটা জিনিস বলা আছে, দেখেন। হ্যাঁ, কিসের উপর কনক্লুশন ড্র করে? সাবজেক্ট ম্যাটারের উপর কনক্লুশন ড্র করে। হ্যাঁ, যে সাবজেক্ট ম্যাটার উপর কনক্লুশন ড্র করে যে এটা আহ ওনারা যেটা করে যে এটাকে ইভ্যালুয়েট করে একটা কনক্লুশন ড্র করে। সেই কনক্লুশনটা হচ্ছে আপনার ইন্টেন্ডেন্ট যে ইউজার আছে তাদের কনফিডেন্স কে বাড়ায়। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস আছে, দেখেন ইউজার একটা জিনিস আছে, ইন্টেন্ডেন্ট ইউজার একটা পার্ট আছে, আরেকটা হচ্ছে রেসপন্সিবল পার্টি। এই দুটো টার্ম আপনাকে আলাদা করে বুঝতে হবে যে এই যে অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট এখানে আসলে ইউজারকে এবং রেসপন্সিবল পার্টিকে। আরেকটা জিনিস এখানে আলাদা করে আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে প্র্যাকটিশনার। এই তিনটা পার্টি এখানে ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, থ্রি পার্টি ইনভলভমেন্ট আছে। তো এই তিনটা পার্টিকে আপনার বুঝতে হবে, কার কি নিড, হ্যাঁ এটা আপনাকে বুঝতে হবে, কার কি মানে ফাংশন সেটা আপনাকে বুঝতে হবে। তো অ্যাসুরেন্সের ডেফিনেশন আমরা মোটামুটি যেটা বুঝতেছি যে এখানে একজন প্র্যাকটিশনার কনক্লুশন ড্র করে সাবজেক্ট ম্যাটারের উপর। হ্যাঁ, তো সেই সাবজেক্ট ম্যাটারের উপর সে কনক্লুশন ড্র করে যে সাবজেক্ট ম্যাটারটা ঠিক আছে কিনা। হ্যাঁ, সাবজেক্ট ম্যাটারটা ঠিক আছে কিনা সেটাকে ইভালুয়েট করে, কিসের ভিত্তিতে ইভালুয়েট করে? এগেইনস্ট ক্রাইটেরিয়া। তার কিছু ক্রাইটেরিয়া থাকে, সেই ক্রাইটেরিয়ার এগেইনস্টে সে ওই সাবজেক্ট ম্যাটারটা ঠিক আছে কিনা সেটার উপর সে একটা কনক্লুশন ড্র করে। এই কনক্লুশনটা হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার যারা তাদের কনফিডেন্স কে বিল্ড আপ করে, মানে বুস্ট করে। আপনারা কি বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, যেমন আমরা যদি অডিটের এক্সাম্পলই দিই, হ্যাঁ আপনারা কি কাইন্ডলি বলতে পারবেন যে অডিটে ইউজার কারা? এই অডিটের আমরা অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা করি, হ্যাঁ তো এটা ইউজার আসলে কারা? তো এখানকার ইউজার হবে শেয়ার হোল্ডাররা, মানে ওনার্স, যারা ওনার্স। হ্যাঁ, শেয়ার হোল্ডার হতে পারে, আরো কিন্তু পার্টি থাকতে পারে। এই অডিট রিপোর্ট কি শুধু শেয়ার হোল্ডাররাই দেখে? ইনভেস্টররা না, দেখতে পারে না এখানে চাইলে? যদি লেন্ডার যদি থাকতে ইয়া পারে, হয়, আপনার কি বলে, ব্যাংক যদি থাকতে পারে। যদি আপনার এটা ইয়ে হয়, লিস্টেড লিস্টেড কোম্পানি হলে তো তাদেরকে ম্যান্ডেটরি এটা পাবলিশ করতে হয়, তাই না? আর যদি প্রাইভেট কোম্পানি হয় তারপরেও তো তাদের যারা রেগুলেটর আছে তাদেরকে দিতে হয়। তারপরে হচ্ছে যে তাদের যারা ইনভেস্টর আছে তাদেরকে দিতে হয়। তো শুধু শেয়ার হোল্ডার কিন্তু ইউজার না, ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে ইউজার তাহলে কারা আমরা বুঝতে পারলাম, যে শেয়ার হোল্ডার হতে পারে, তারপর ব্যাংক হতে পারে, ইনভেস্টর হতে পারে। হ্যাঁ, রেসপন্সিবল পার্টিকে, অডিটের কথা যদি আপনারা চিন্তা করেন, রেসপন্সিবল পার্টিকে। হলো যারা আমরা অডিট করার সময় আমাদেরকে সাহায্য করবে। রেসপন্সিবল পার্টি হচ্ছে ম্যানেজমেন্ট, যারা অডিটের জন্য একজন প্র্যাকটিশনারকে ডকুমেন্টস প্রোভাইড করে বা হচ্ছে অ্যাকাউন্ট সার্ভিস যে ওনারা করে। ওভারঅল একটা কোম্পানির ম্যানেজমেন্ট হচ্ছে রেসপন্সিবল পার্টি। হ্যাঁ, ম্যানেজমেন্ট মানে মেইনলি যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে, হ্যাঁ তারাই হচ্ছে রেসপন্সিবল পার্টি। হ্যাঁ, তো এখানে আমরা ইউজারকে সেটা বুঝতে পারছি, রেসপন্সিবল পার্টিকে সেটা আমরা বুঝতে পারছি।
প্র্যাকটিশনার ধরেন আমরা অডিটের বেলায় হচ্ছে যে পার্টনার বা যারা এঙ্গেজমেন্ট টিমে থাকে তারা হচ্ছে প্র্যাকটিশনার, হ্যাঁ। আর একটা জিনিস হচ্ছে যে সাবজেক্ট ম্যাটার। আচ্ছা, আমাকে একটু বলতে পারেন যে অডিটরটা কি? আপনার কথা বোঝা যাচ্ছে না, কেটে আসতেছে। যে বলতেছিলাম যে মানে আমরা যে বিষয়টি নিয়ে আর কি আমরা অডিট করব, হ্যাঁ, ওটাই আর কি সাবজেক্ট ম্যাটার সেটা কি হতে পারে? অডিটের বলে সেটা কি হতে পারে সাবজেক্ট ম্যাটার? করে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ইনসেনটিভ, মানে যখন যেটা নিয়ে আর কি অডিট করবো আমরা। হ্যাঁ, আমরা যদি অডিটের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি অবশ্যই সেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হবে, হ্যাঁ। আচ্ছা, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আমরা কিভাবে ইভালুয়েট করব? এগেইনস্ট ক্রাইটেরিয়া। সেই ক্রাইটেরিয়া গুলো কি আমাকে একটু বলতে পারবেন আপনারা? আইএস, তারপরে আইএফআরএস বা আইসিএবি কিছু রুলস আছে, বিএস বাংলাদেশ হ্যাঁ, অডিটিং স্ট্যান্ডার্ড, এই রুলস অনুযায়ী ওই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা তৈরি করা হয়েছে কিনা সেটা আমরা একটা বিবেচনা করবো, এবং তার উপরে একজন প্র্যাকটিশনার হচ্ছে মানে অপিনিয়ন দিবে। উম, যাক, আপনার কনসেপ্ট তো খুব ভালো, আপনি তো খুব ভালো বলতে পারলেন। হ্যাঁ, আপনি যেটা বলছেন এক্স্যাক্টলি সেটাই। এখানে ক্রাইটেরিয়া হচ্ছে আমরা এই কিসের ভিত্তিতে সাবজেক্ট ম্যাটারটাকে ইভালুয়েট করতেছে সেগুলো। আমরা যদি অডিটের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি অবশ্যই ক্রাইটেরিয়া হবে আইএসআইএফআরএস বা এই রিপোর্টিং ফ্রেমওয়ার্ক যেগুলো সেগুলো। তারপর হচ্ছে যে কোম্পানি যদি আমরা চিন্তা করি তাহলে কোম্পানি অ্যাক্ট 1994 সেটা একটা ক্রাইটেরিয়া হতে পারে। তো ইন্ডাস্ট্রি সেটা কিন্তু আবার ডিফারেন্ট হতে পারে, হ্যাঁ। আমরা ব্যাংকে যদি আমরা অডিট করতে যাই ব্যাংকের সব ক্রাইটেরিয়ার মধ্যে কিন্তু আবার ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট সেটাও চলে আসবে। আইএসআইএফআরএস তো থাকবে, এটা কমন, ওই জিনিসগুলো কিন্তু চলে আসবে। তো একজন প্র্যাকটিশনার, তাহলে আমরা যদি সামারি করি তাহলে কি দাঁড়ায় ব্যাপারটা? একজন প্র্যাকটিশনার, ঠিক আছে, একটা সাবজেক্ট ম্যাটারকে ইভ্যালুয়েট করবে। কিসের ভিত্তিতে ইভ্যালুয়েট করবে? এগেইনস্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে। সেই যে ইভ্যালুয়েট করে সে একটা কনক্লুশন ড্র করবে, সেই কনক্লুশনটা হচ্ছে আপনার যে ইউজার থাকবে তাদের কনফিডেন্স কে বাড়াবে, হ্যাঁ। এই তো মোটামুটি। এখানে আপনার কারো কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে একটু রেসপন্স করেন। না। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকসে চলে যাই, হ্যাঁ। আমরা এই ডেফিনেশনের মধ্যে অনেক কিছু বলে ফেলছি যেটা হচ্ছে পরের টপিকসে আছে। যেমন এখানে আমরা কি এলিমেন্ট করবো, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কি এলিমেন্ট, হ্যাঁ। এই ডেফিনেশনের মধ্যেই কিন্তু সবকিছু আছে। আপনারা এই জিনিসটা খুব ভালো করে মার্ক করে নেন, হ্যাঁ। এটা এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কি এলিমেন্ট কি, অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কি এলিমেন্ট কি? প্রথমে বলতেছে থ্রি পিপল অর গ্রুপস, গ্রুপস অফ পিপল ইনভলভ, মানে আমরা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে অবশ্যই তিনটা পার্টি ইনভলভমেন্ট থাকতে হবে, হ্যাঁ, থাকবে। তো এখানে বলতেছে যে কে থাকবে, তিনটা পার্টি কারা কারা? ইন্টেন্ডেন্ট ইউজার থাকবে, প্র্যাকটিশনার থাকবে, রেসপন্সিবল পার্টি থাকবে। আমরা কিন্তু এই ডেফিনেশন ওটা অলরেডি করে আসছি, তাই না? আপনারা কি বুঝতে পারতেছেন? জি। জি জি। হ্যাঁ, আমরা কিন্তু অলরেডি ডেফিনেশন এটা কভার করছি যে আমাদের মানে এই যে থ্রি পার্টি ইনভলভমেন্ট, এখানে আসলে থ্রি পার্টি কারা কারা থাকবে। তো এখানে থাকবে হচ্ছে প্র্যাকটিশনার, তারপর ইন্টেন্ডেন্ট ইউজার, রেসপন্সিবল পার্টি। তার কি রোল সেটাও তো আমরা জানি নাকি? জি। এখানে প্র্যাকটিশনারের রোলটা কি একটু বলেন কাইন্ডলি। স্টুডেন্টস এঙ্গেজমেন্টে প্র্যাকটিশনারের রোলটা কি হবে? আমরা কিন্তু একটু আগে ডেফিনেশন করে আসছি, তাই না? ওখানে বলা ছিল না সে কি করবে? কনক্লুশন ড্র করবে, তাই তো? আপনি কি বুঝতে পারতেছেন নাকি একটু ইয়ে হয়ে যাচ্ছে, টাফ হয়ে যাচ্ছে? বুঝতে পারছি। হ্যাঁ, হ্যালো। জি, শোনা যাচ্ছে ভাই। আমরা তিনটা পার্টি ইনভলভমেন্টের কথা বলছি, প্র্যাকটিশনার, ইন্টেন্ডেড ইউজার, রেসপন্সিবল পার্টি। আমি বললাম যে কার কি রোল আসলে স্টুডেন্ট এঙ্গেজমেন্টে, কার কি রোল। প্র্যাকটিশনার কি করবে? সে কনক্লুশন ড্র করবে, সে অডিট করবে। সে অডিট করে তার যে ইয়ে থাকবে কি বলে ইভ্যালুয়েশন করে তার যে রেজাল্ট আসবে সেই সেই রেজাল্ট বা কনক্লুশনটা সে জানাবে। কাকে জানাবে? ইউজার, ইন্টেন্ডেড ইউজারকে জানাবে। আর এখানে রেসপন্সিবল পার্টির রোলটা কি? রেসপন্সিবল পার্টি হচ্ছে ওই যে সাবজেক্ট ম্যাটার আছে সেটা প্রিপেয়ার করার রেসপন্সিবিলিটি হচ্ছে রেসপন্সিবল পার্টির, হ্যাঁ। ওইটার ব্যাপারে যত ধরনের এক্সপ্লানেশন দেয়া দরকার হবে, যত ধরনের মানে কি বলে ডকুমেন্টেশন বা যা করা লাগবে সেটার জন্য রেসপন্সিবল হচ্ছে এই রেসপন্সিবল পার্টি, হ্যাঁ। আমরা এখন কি এই তিনটা জিনিস বুঝতে পারছি? তাহলে আমি পরের টপিকে যাবো, মানে পরের নিচেরটাতে যাবো।
একটু রেসপন্স করেন, আমি কি পরেরটাতে যাবো? জি 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 তিনটা পার্টি থাকে, তিনটা পার্টি কার কি কাজ সেটা তো আমরা ভালো মতো বুঝতে পারছি অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে। জি আচ্ছা, আমি জি আমি বুঝতে পারছি। পরের টাকা বের করি। এরপরে হচ্ছে সাবজেক্ট ম্যাটার, ঠিক আছে? এই অ্যাসুরেন্স, সরি, এই যে প্র্যাকটিশনার যে কনক্লুশন ড্র করবে, কিসের উপর কনক্লুশন ড্র করবে? এই সাবজেক্ট ম্যাটারের উপর, তাই না? তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন এই সাবজেক্ট ম্যাটার কিন্তু এই অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের টাইপের উপর সাবজেক্ট ম্যাটারটা চেঞ্জ হতে পারে। যেমন আমি যদি অডিট চিন্তা করি তাহলে সাবজেক্ট ম্যাটার এক জিনিস, আমি যদি আবার অন্য কোনো এঙ্গেজমেন্ট চিন্তা করি তাহলে কিন্তু আবার সাবজেক্ট ম্যাটারটা চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? এখানে জি কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ডেটা দেওয়া আছে, ডেটা ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অর বিজনেস প্রজেকশন, সিস্টেম অর প্রসেস। আপনি যেমন ধরেন ইন্টারনাল কন্ট্রোলের উপর আপনাকে আপনার ফার্মে একটা কাজ দেওয়া হলো আপনাকে, যে আপনার কোনো একটা কোম্পানির ইন্টারনাল কন্ট্রোলের উপর আপনি রিপোর্ট করবেন। হ্যাঁ, তাহলে কিন্তু এটা এই যে এই ক্যাটাগরিতে পড়ে যাবে, সিস্টেম অর প্রসেস। হ্যাঁ, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে বিহেভিয়ার, এখানে বলা হচ্ছে সোশ্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল পারফরমেন্স অর কর্পোরেট গভর্নেন্স। তো এই সাবজেক্ট ম্যাটারটা আপনি এঙ্গেজমেন্ট টাইপের উপর কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন তো? আপনি যখন অডিটে যাবেন তখন সাবজেক্ট ম্যাটার একটা হবে, স্ট্যাটিউটরি অডিট। আপনি যখন আবার অন্য ধরনের কোন অ্যাসাইনমেন্টে যাবেন তখন কিন্তু আবার সাবজেক্ট ম্যাটার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা পরেরটাতে যাই, সুইটেবল ক্রাইটেরিয়া। এই যে অডিটর কনক্লুশন ড্র করবে সাবজেক্ট ম্যাটারের উপর, কিসের ভিত্তিতে করবে? ক্রাইটেরিয়ার ভিত্তিতে। আমরা সেটা এই ডেফিনেশন করার সময় তখন কিন্তু আমরা আলোচনা করছি যে ক্রাইটেরিয়া গুলো কি কি। হ্যাঁ, তো কেউ একজন কাইন্ডলি এখানে যেটা মানে বলা আছে সেটা একটু বলেন, রিডিং করেন, তারপর আমি জিনিসটা একটু এক্সপ্লেন করতেছি। যে কেউ একটু রিডিং করেন, আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো? The person providing the assurance must have something by which to judge whether the information is reliable and can be trusted. So, for example, is in an assurance engagement relating to financial statements, the criteria might be accounting standards. এখানে কি থামবো নাকি পুরোটাই পড়বো? হ্যাঁ, আচ্ছা থামেন। এই যে এই পর্যন্ত বললেন, এগুলো কি আমি যে আগে মাত্রই যে ডিসকাস করলাম, তো সেই ডিসকাশনের মধ্যে কি এগুলো কভার করছেন অলরেডি? জি। হ্যাঁ, কভার করছে। আর আমি কিন্তু বলছি যে সাবজেক্ট সুইটেবল ক্রাইটেরিয়াটা কি হবে। হ্যাঁ, এখানে কিন্তু সেটাই বলছে, ওনার একটা এক্সাম্পল দিয়েছে অডিটের। অডিটের ক্ষেত্রে ক্রাইটেরিয়া মাইট বি অডিটিং স্ট্যান্ডার্ড, সরি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আইএস আইএফআরএস, সেগুলো হচ্ছে ক্রাইটেরিয়া হতে পারে। এরপর আপনি Yes. কন্টিনিউ করেন। The practitioner will be able to test whether the financial statements have been put together in accordance with accounting standards. And if they have, then the practitioner can conclude that there is a degree of assurance that they are reliable. আচ্ছা, এইটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? এখানে যেটা বলা হচ্ছে যে প্র্যাকটিশনারের কাজটা কি হবে। প্র্যাকটিশনার হচ্ছে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে দেখবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড গুলো ঠিকঠাক মতো রিফ্লেক্ট করছে কিনা। হ্যাঁ, তো সেটার উপর বেস করে সে তার কনক্লুশন ড্র করবে, সে তার অ্যাসুরেন্স প্রোভাইড করবে। তার প্র্যাকটিশনারের কাজটা হবে যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়া গুলো ঠিকঠাক মতো অ্যাপ্লাই করা হচ্ছে কিনা সাবজেক্ট ম্যাটারের উপর। হ্যাঁ, আপনি পরেরটা বলেন, পরের এটা। In the context of company behavior, suitable criteria to judge whether something is reliable and can be trusted might be Bangladesh corporate government's code, or if the company has one, its published code of practice. আচ্ছা, হ্যাঁ, এটা তো একটা অনেক এক্সাম্পল দিচ্ছে যে কোম্পানি বিহেভিয়ার। আমরা যদি আমাদের সাবজেক্ট ম্যাটার যদি হয় কোম্পানি বিহেভিয়ার, সেক্ষেত্রে ক্রাইটেরিয়া কি হবে সেটা বলতেছে। সেক্ষেত্রে ক্রাইটেরিয়া হবে হচ্ছে বাংলাদেশ কর্পোরেট গভর্নেন্স কোড। হ্যাঁ, তো বাংলাদেশ কর্পোরেট গভর্নেন্স কোডে কিছু গাইডলাইন থাকবে। তো এজ এন প্র্যাকটিশনার আপনাকে কি করতে হবে? সেই গাইডলাইন গুলো জানতে হবে। জানার Rules গুলো পর, জি জি অবশ্যই সেই গাইডলাইন গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। জানার পর আপনাকে এনশিওর করতে হবে যে ওই যে কোম্পানি বিহেভিয়ার আছে সেটা তারা আসলে এই কোম্পানিতে এই জিনিসগুলো তারা প্র্যাকটিস করে কিনা। আপনার কিন্তু অ্যাসুরেন্সটা দিতে হবে ওই ওই জায়গায়। হ্যাঁ, যে আপনি যে কর্পোরেট গভর্নেন্সটা স্টাডি করবেন
তারা সেটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করতেছে কিনা সেটা আপনাকে এনশিওর করতে হবে প্র্যাকটিশনার হিসেবে। প্র্যাকটিশনার এই সবগুলো ফলো করবে, তাই তো? হ্যাঁ, অবশ্যই। Yes. আমরা যারা অডিটে যাই, হ্যাঁ, আপনি তো মনে হয় অন্য ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আমরা যারা অডিটে যাই আমাদের কিন্তু আসলে অ্যাকাউন্টসটা বা অ্যাকাউন্টিংটা ভালো না জানলে আসলে অডিট করতে গিয়ে আমরা খুব একটা সুবিধা করতে পারি না। আসলে কেন পারি না? কারণ অ্যাকাউন্টিংটা তো করছে সে আইএফআরএস কমপ্লাই করে, তাই না? এখন আপনি যদি ধরেন আইএফআরএস এর উপর আপনার যদি ভালো নলেজ না থাকে, হ্যাঁ, তো ওই যে যারা অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করছে সেখানে যদি তারা কোনো কোনো ভুলও করে থাকে আপনার পক্ষে কিন্তু সেটা আইডেন্টিফাই করা পসিবল হবে না। তো অডিট করতে গেলে অবশ্যই একটা মিনিমাম আপনাকে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যেতে হবে অ্যাকাউন্টস এর ব্যাপারে বা অ্যাকাউন্টিং এর ব্যাপারে। আইএফআরএস গুলো খুব ভালো না জানলেও মোটামুটি আপনাকে জেনে যেতে হবে, হ্যাঁ। Yes. এই হচ্ছে বিষয় আর কি। তো আমরা এটা কিন্তু বুঝতে পারছি এখন যে সুইটেবল ক্রাইটেরিয়াটা কি। সুইটেবল ক্রাইটেরিয়া হচ্ছে আমার যে সাবজেক্ট ম্যাটার আছে, আমি চিন্তা করতেছি যে অডিটের বলে সেটা হবে কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, সেই সাবজেক্ট ম্যাটারে সাবজেক্ট ম্যাটারের উপর আমরা ইয়ে করবো, সাবজেক্ট ম্যাটারটাকে ইভ্যালুয়েট করবো বেসড অন সুইটেবল ক্রাইটেরিয়া। হ্যাঁ, সুইটেবল ক্রাইটেরিয়া কি সেটা আমরা বলছি যে আইএসআইএফআরএস হতে পারে, কোম্পানিজ অ্যাক্ট হতে পারে, তারপরে যে কোম্পানি বিহেভিয়ারের ক্ষেত্রে সেটা কি হতে পারে, বাংলাদেশ কর্পোরেট গভর্নেন্স কোড। হ্যাঁ, তো এগুলো আমাদেরকে ভালো মতো জেনে যেতে হবে, ভালো একটা নলেজ নিয়ে যেতে হবে, আন্ডারস্ট্যান্ডিং নিয়ে যেতে হবে। এরপর আমাদের কাজটা হবে আর সেইটা কোম্পানি তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ঠিক মতো রিফ্লেক্ট করছে কিনা, ঠিকঠাক প্রপারলি অ্যাপ্লাই করছে কিনা। হ্যাঁ, তখন হচ্ছে যে সেটা নিয়ে আমাদের কমেন্টস করতে হবে, সেটা নিয়ে আমাদের কনক্লুশন ড্র করতে হবে। আমার মনে হয় এটা আপনারা বুঝতে পারছেন। Yes. আচ্ছা, তাহলে আমরা পরের টপিকসে যাই। হ্যাঁ, এখানে কিন্তু 5টা এলিমেন্টের কথা বলছে, আমি আসলে শুরুতে এটা মিস করে গেছি। 5টা এলিমেন্টের কথা কিন্তু বলা হয়েছে। হ্যাঁ, একটা এলিমেন্ট হচ্ছে থ্রি পার্টিস ইনভলভমেন্ট, হ্যাঁ, একটা, পরেরটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে সুইটেবল ক্রাইটেরিয়া, 4 নাম্বার হচ্ছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স টু সাপোর্ট দ্য অ্যাসুরেন্স ওপিনিয়ন, 5 নাম্বার হচ্ছে রিটেন রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। এই 5টা আপনারা মুখস্থ করে ফেলবেন, আপনারা যারা এক্সাম দিবেন। হ্যাঁ, এই 5টা আপনারা মুখস্থ করে ফেলবেন, এই 5টা কিন্তু ভোলা যাবে না। আর এই 5টা আমি যখন ডেফিনেশন ডিসকাস করছি তখন কিন্তু আমি এগুলো কভার করছি। তো এখন সেগুলি আমরা আরেকটু ডিটেলসে দেখার চেষ্টা করতেছি। আচ্ছা, আমাদের এই 2 নাম্বার পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে না? 3 নাম্বার পর্যন্ত, আমরা 4 নাম্বার আছে এখন, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স টু সাপোর্ট দ্য অ্যাসুরেন্স ওপিনিয়ন। আচ্ছা, এই যে এতক্ষণ আমরা যে ডিসকাস করতেছিলাম যে প্র্যাকটিশনার কি করে, কনক্লুশন ড্র করে। কিসের উপর কনক্লুশন ড্র করে? সাবজেক্ট ম্যাটারের উপর। কিসের ভিত্তিতে সেটা করে? এগেনস্ট সুইটেবল ক্রাইটেরিয়া। আচ্ছা, এখন সে একটা কনক্লুশন ড্র করলো, আমি বা আপনি সেটা বিশ্বাস করব যদি তার কাছে সেটা মানে এভিডেন্স না থাকে? No. বিশ্বাস করবো না তো, তাই না? তো তার কনক্লুশনের বেসটা কি হবে? অবশ্যই এভিডেন্স। হ্যাঁ, সে যে কনক্লুশনটা ড্র করবে তার বেসটা হবে এভিডেন্স। সে যেই Okay. ধরনের এভিডেন্স সে কালেক্ট করতে পারবে সেই এভিডেন্সের বেসিসে সে কি করবে? কনক্লুশন ড্র করবে। তার এভিডেন্স বলে দেবে তাকে সে কোন ধরনের কনক্লুশন ড্র করবে। আপনি কি এটা বুঝতে পারছেন? Yes. আচ্ছা, এইটা একটু রিডিং করেন, তারপর আমি দেখি এটা আরেকটু ডিটেইলে বলবো। The practitioner must suitable the opinion that he draws in order that the user can have confidence that it is reliable. The practitioner must obtain evidence as to whether the criteria have been met. We will look at the collection of evidence in detail later in this study আচ্ছা আচ্ছা, manual. না এটা এখানে যেটা বলছে যে আমরা কিভাবে এভিডেন্স কালেক্ট করব সেটা হচ্ছে যে এই ম্যানুয়ালের পরবর্তীতে এটা ডিসকাস করা হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতেছিলাম সেটা তো এখানে কভার করছে নাকি? Yes. হ্যাঁ, আমরা যেটা করবো যে আমাদের যে কনক্লুশনটা ড্র করবো, আমি সামারি করি জাস্ট। সরি, Reliable হইতে হবে। হ্যাঁ, Confidence. রিলায়েবলটা কখন হবে? আপনার যদি প্রপার এভিডেন্স থাকে তখনই তো এটা রিলায়েবল হবে নাকি? Yes. হ্যাঁ, আপনি যখন কনক্লুশন দিবেন কিন্তু আপনার হাতে কোনো এভিডেন্স নাই, কিন্তু তখন কি এই কথাটা মানুষ মানে বিশ্বাস করবে? এটা কি ট্রাস্ট করার মতো হবে, রিলায়েবল হবে? সেটা নিশ্চয়ই হবে না। তো আপনার যে আপনি ওপিনিয়নটা ড্র করবেন সেটার অবশ্যই সেটার এগেনস্টে আপনার এভিডেন্স থাকতে হবে। এটা কি ক্লিয়ার হতে পারছেন তো আপনারা নাকি সবাই? আচ্ছা, আমি পরের যেটা কভার করি, পরের পয়েন্টটা রিটেন রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। এই যে আমি এতক্ষণ ধরে বলে আসতেছিলাম না যে একটা কনক্লুশন ড্র করবে, সেই কনক্লুশনটা কিভাবে ড্র করবে, কোন ফরম্যাটে করবে, হ্যাঁ, এইটা নিয়ে এখানে ডিসকাস করা হয়েছে। আপনারা কি শুনতে পাচ্ছেন? Of course. হ্যাঁ, আমি বলেছিলাম এখানে কনক্লুশনটা কে ড্র করে একটু বলুন তো আমার।
পার্টিশনার। প্র্যাকটিশনার, এখানে প্র্যাকটিশনার কনক্লুশন ড্র করে। হ্যাঁ, প্র্যাকটিশনার কনক্লুশন ড্র করে কিসের উপর কনক্লুশন ড্র করে? সাবজেক্ট ম্যাটারের উপর। কিসের ভিত্তিতে করে? এগেনস্ট সুইটেবল ক্রাইটেরিয়া। তো সেই যে কনক্লুশনটা ড্র করে সেই জন্য তার কি লাগে? এভিডেন্স লাগে। এভিডেন্স কালেক্ট করে সে, তারপরে সেইটার উপর সে বেস করে কনক্লুশন ড্র করে। এখন এই কনক্লুশনটা সে মানে ইউজারকে কিভাবে জানায়? ব্যাপারটা হচ্ছে এটা আর কি। হ্যাঁ, ইউজারকে সে এই কনক্লুশনটা কিভাবে জানায়? সেটা জানায় হচ্ছে কিভাবে, সেটা এই পয়েন্টে বলছে যে রিটেন রিপোর্ট ইন অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম। সে একটা স্পেসিফাইড একটা ফর্মেটে একটা রিপোর্ট করে, সেই রিপোর্টটা হচ্ছে ইউজারকে দিয়ে থাকে। তো সেখানে তার কনক্লুশনটা থাকে। হ্যাঁ, এখানে এটা এভাবে ডিসকাস করতে দেখেন যে লাস্টলি ইট ইজ রিকোয়ার্ড দ্যাট অ্যাসুরেন্স রিপোর্টস আর প্রোভাইডেড টু দ্য ইন্টেন্ডেড ইউজার্স ইন এ রিটেন ফর্ম অ্যান্ড কন্টেইন সার্টেন স্পেসিফাইড ইনফরমেশন। ঠিক আছে? তো প্র্যাকটিশনার কি করে? ইন্টেন্ডেড ইউজারের জন্য তো কনক্লুশন ড্র করে, তাই না? সেই কনক্লুশনটা একটা রিটেন রিপোর্টে সে নিয়ে আসে। রিটেন রিপোর্টে কিন্তু প্রেসক্রাইব ফর্ম থাকে। হ্যাঁ, সেখানে স্পেসিফাইড কিছু ইনফরমেশন থাকে, কি দিবেন কি দিবেন না সেই ধরনের মানে গাইডলাইন আগে থেকে দেওয়া থাকে। সেই ধরনের ইনফরমেশন ওই রিপোর্টে থাকে সাধারণত। আমরা যদি অডিটের কথা চিন্তা করি, অডিটের কিন্তু অডিটরস রিপোর্ট যেটা হয় সেটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট দেওয়া আছে। হ্যাঁ, আইসাতে এটা একটা ফরম্যাট দেওয়া আছে, ওই ফরম্যাটের উপর ভিত্তি করে কিন্তু অডিটরস অডিট রিপোর্ট দিয়ে থাকে। হ্যাঁ, তো এরপরে লাইন যেটা বলছে, দিস অ্যাডস টু দ্য অ্যাসুরেন্স দ্যাট দ্য ইউজার ইজ বিং গিভেন as it ensures that key information is being given and that the assurance given is clear and unequivocal। তার মানে হচ্ছে যে এখানে ওই রিপোর্টের মধ্যে এমন ইনফরমেশন গুলো থাকবে যেটা দিয়ে বোঝা যাবে যে অডিটর যে কনক্লুশনটা ড্র করছে সেটা ক্লিয়ার এবং সেখানে কোনো ধরনের কোনো ইয়া নাই, মানে কি বল, কোনো ধরনের কনফিউশন বা কোনো কিছু নাই, ক্লিয়ার এন্ড ক্রিস্টাল। এই পয়েন্টটা আপনারা বুঝতে পারছেন? এটা আমি যদি খুব সিম্পল ভাবে এক লাইনে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে অডিটর যে কনক্লুশন ড্র করবে সেটা একটা সুইটেবল একটা ফর্মে করবে এবং সেটা একটা রিটেন রিপোর্টে করবে। এইটুকুই আর কি। আপনারা এই 5টা পয়েন্ট সবাই বুঝতে পারছেন? জি। জি। কারো কোনো কনফিউশন থাকলে কাইন্ডলি একটু রেসপন্স করেন, নাহলে কিন্তু আমি একটু বুঝতে পারবো না যে আপনারা বুঝতেছেন কিনা। তো কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ কোশ্চেন করেন। হ্যাঁ, কেউ একজন বলেন তো 5টা পয়েন্ট বলতে পারেন কিনা? আমি 5টা পয়েন্ট ডিসকাস করছি অ্যাসুরেন্স এনগেজমেন্টের কি এলিমেন্ট, কেউ একজন শুধু নামগুলা বলেন, বলতে পারবেন? আচ্ছা দেখেই বলেন, অসুবিধা নাই। হ্যালো। হ্যাঁ, একজন প্র্যাকটিশনার একটা সাবজেক্ট ম্যাটারের উপরে নির্ভর করে সুইটেবল ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে সে এভিডেন্স রেসপন্সিবল পার্টি থেকে এভিডেন্স গ্রহণ করে সে একটা লাস্টলি একটা রিপোর্ট সাবমিট করে। হ্যাঁ, রিপোর্টে কি থাকে? রিপোর্টে থাকে তার কনক্লুশন, তাই না? জি। সেটাই তো বারবার বলতেছিলাম আমরা, কনক্লুশন থাকে, তার কনক্লুশন থাকে। আর রিপোর্টের ফরম্যাটটা কি হয়? আমরা অডিটের কথা যদি চিন্তা করি, অডিটের একটা স্পেসিফাইড কিন্তু ফরম্যাট আছে। হ্যাঁ, আইসা 700 বা অন্য কোনো সেগুলো হচ্ছে যে সেগুলোর জন্য মডিফাইড অডিটর রিপোর্টের ফরম্যাট, নানান রকম ফরম্যাট ইউজ হয়। কিন্তু ফরম্যাটটা তো মোটামুটি ফিক্সড, তাই না? আপনারা কেউ অডিট করছেন তো নাকি? অডিট রিপোর্ট দেখছেন তো? জি জি। হ্যাঁ, তো অডিট রিপোর্ট যদি দেখে থাকেন তাহলে অডিট রিপোর্টের তো ফরম্যাটটা আপনাদের জানাই আছে, ওখানে কি ইনফরমেশন থাকবে। হ্যাঁ, এটাই হচ্ছে বেসিক্যালি এখানে ডিসকাস করা হয়েছে যে প্র্যাকটিশনারের কনক্লুশনটা একটা মানে রিপোর্টে যাবে, সেই রিপোর্টটার ফরম্যাটটা অনেকটা স্পেসিফাইড থাকবে, স্পেসিফাইড কিছু ইনফরমেশন থাকবে যেটা আপনার ইউজারকে হেল্প করবে। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি অ্যাসুরেন্সের বেসিক, বুঝছেন? অ্যাসুরেন্স জিনিসটা কি, এখানে কি এলিমেন্ট গুলো কি, সেটা আমি আসলে মানে ডিসকাস করার চেষ্টা করলাম। এইটাতে তো কারো কোনো কনফিউশন নাই নাকি? না। আচ্ছা, আমরা যে অডিটের এক্সাম্পল দিয়ে আসলে বলছি, এটা তো আপনারা বুঝতে পারছেন নাকি? না বুঝতে পারলে কাইন্ডলি একটু রেসপন্স করেন। জি, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কি আমরা পরের টপিকে যাবো আজকে? আচ্ছা, এখানে একটা ইন্টারেক্টিভ কোশ্চেন আসছে, এটা আমরা একটু সলভ করি। হ্যাঁ, ইন্টারেস্টিং একটা কোশ্চেন। এই ইন্টারেক্টিভ কোশ্চেনটা আমরা সলভ করি, তাহলে আমাদের কনসেপ্ট আসলে কতটুকু ক্লিয়ার হয়েছে এটা বোঝা যাবে। কেউ একজন কোশ্চেনটা একটু পড়েন। হ্যাঁ,
কেউ কি কোশ্চেনটা পড়তে পারবেন? You are an accountant who has been approached by journal জামাল who wants to, sorry, জামাল Sorry, who wants to invest in company X. He has asked you for assurance whether the most recent financial statements of company X are a reliable basis for him to make his investment decision. Identify the key elements of an assurance engagement in this scenario if you accepted the engagement. ভেরি গুড। আমরা যে এতক্ষণ যে ডিসকাস করলাম না, এই কোশ্চেনটার আনসার যদি আপনারা প্রপারলি দিতে পারেন, তাহলে আমি মনে করবো যে আপনারা এতক্ষণের ডিসকাশন আপনারা খুব ভালো মতো বুঝতে পারছেন। হ্যাঁ, এই কোশ্চেনের আনসারটা যদি দিতে পারেন। কোশ্চেনের সামারিটা আমি একটু বলি আপনাদের, যে আপনি একজন অ্যাকাউন্টেন্ট, আপনাকে জামাল নামে একজন অ্যাপ্রোচ করছে, যে কোম্পানি এক্স এ ইনভেস্ট করতে চায়। হ্যাঁ, তো সে সেখানে ইনভেস্ট করবে কিনা সেখানকার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখে আপনাকে সাজেস্ট করতে বলতেছে যে সেখানে তার ইনভেস্ট করাটা ঠিক হবে কিনা। এই তো নাকি? জি জি। তো এখানে আমার যে 5টা এলিমেন্ট থাকে, কি এলিমেন্ট আমরা এতক্ষণ করতেছিলাম, এখন আমাকে এইটা আইডেন্টিফাই করে দিতে হবে। হ্যাঁ, এই কোশ্চেনের রিকোয়ারমেন্ট হচ্ছে এইটাই, যে আইডেন্টিফাই দ্য কি এলিমেন্টস অফ অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইন দিস সিনারিও ইফ ইউ অ্যাকসেপ্টেড দ্য এঙ্গেজমেন্ট। আচ্ছা, আমরা একটা একটা করে যাই। হ্যাঁ, এখানে প্র্যাকটিশনার কে বলেন তো? Accountant. হ্যাঁ, অ্যাকাউন্টেন্ট, ইউ। হ্যাঁ, আপনি যদি এঙ্গেজমেন্ট অ্যাকসেপ্ট করেন, তাহলে আপনি হচ্ছেন প্র্যাকটিশনার। ওকে, ফাইন, Yes, sir. ঠিক আছে, অ্যাবসলিউটলি ওকে। এখন বলেন এটার ইউজার কে? User জামাল। হচ্ছে জামাল। মিস্টার জামাল হচ্ছে ইউজার, কারণ মিস্টার জামাল এই রিপোর্টের উপর বেস করে সে ইনভেস্ট করবে কি করবে না সেই ডিসিশনটা নেবে। তো মিস্টার জামালকে অ্যাসুরেন্স কে দিচ্ছে? accountant. জি, মানে হ্যাঁ, প্র্যাকটিশনার সেই অ্যাসুরেন্সটা দিচ্ছে সে ইনভেস্ট করবে কি করবে না, রাইট? তাহলে আমরা থ্রি পার্টির মধ্যে আমরা দুইটা পার্টি পেয়ে গেছি। হ্যাঁ, প্র্যাকটিশনার কে সেটা পেয়ে গেছি, তারপরে ইউজার কে সেটা পেয়ে গেছি। আরেকটা পার্টি কি বলেন? রেসপন্সিবল পার্টি। হ্যাঁ, রেসপন্সিবল পার্টিটা কে এখানে এই কোশ্চেনে কে? company X. কোম্পানি এক্স, কোম্পানি এক্স এর ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাই তো? কোম্পানি এক্স এর ম্যানেজমেন্ট হচ্ছে রেসপন্সিবল পার্টি। তাহলে আমরা তিনটা পার্টি তো বের করে ফেলছি, তাই না? জি। হ্যাঁ, এখন পরের ইয়াটা কি, পরের পয়েন্টটা কি? সাবজেক্ট ম্যাটার। কাইন্ডলি বলেন তো এখানে সাবজেক্ট ম্যাটার কি? সাবজেক্ট হলো এটা ইনভেস্টমেন্ট, হচ্ছে এখানে ইনভেস্টার। Investment ফাইনান্সিয়াল স্টেটমেন্ট কোম্পানি এক্সের। আচ্ছা, ইনভেস্টর কে বললো? একজন একজন বলেন, ইনভেস্টর কে বললো? আমি বলছিলাম ইনভেস্ট। আমরা এতক্ষণ ডিসকাশন করতেছিলাম, তাই না? সাবজেক্ট ম্যাটার কি হয় অডিটের বেলায়, এখানে তো বলে দিচ্ছি আমরা কিসের উপর। আচ্ছা, কিসের উপর আমরা অ্যাসুরেন্স দিচ্ছি, কিসের উপর কনক্লুশন ড্র করতেছি? আপনি খুব সিম্পল ভাবে চিন্তা করেন, যে এই জিনিসটার উপর আমরা কনক্লুশন ড্র করব সেটাই হচ্ছে আমার সাবজেক্ট ম্যাটার। হ্যাঁ, আমরা এখানে কিসের উপর কনক্লুশন ড্র করব? কোম্পানি এক্স এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপর। তো এখানে সাবজেক্ট ম্যাটার কি? একটু নয়েজ আসতেছে, শুনতে পাচ্ছি না। রকিবুল ভাই, আপনি একটু কোম্পানি বলুন। এক্সের ফাইনান্সিয়াল স্টেটমেন্ট। এখন তো ক্লিয়ার নাকি? হ্যাঁ হ্যাঁ আর তো কোনো কনফিউশন নাই। হ্যাঁ। শুনেন, আপনাদের রিয়েল এক্সামে কিন্তু এই ধরনের কোশ্চেনই দেওয়া থাকবে। হ্যাঁ, এরকম কেসই দেওয়া থাকবে। আপনার কাজটা হবে হচ্ছে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করা। বুঝতে পারছেন? তো আমরা সাবজেক্ট ম্যাটারটা বের করতে পারছি। এখন বলেন সুইটেবল ক্রাইটেরিয়া কি? ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য সুইটেবল ক্রাইটেরিয়া কি সেটা আমরা বেশ কয়েকবার আলোচনা করছি। এখন বলেন এটার আনসারটা কি হবে? সুইটেবল ক্রাইটেরিয়া। Reliable basis. সরি, হ্যাঁ, এটা রিলায়েবল কিনা সেটা আমরা দেখবো। সেটা দেখার জন্য আমরা মানে কি ক্রাইটেরিয়া দেখবো এখানে? সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট। তার এই কনক্লুশনটা রিলায়েবল কিনা সেই জন্য আমরা ক্রাইটেরিয়ার এগেইনস্টে চেক করবো। কি ক্রাইটেরিয়া? এখন এখানে আইসা ফাইন্যান্সিয়াল গুলো দিতে স্টেটমেন্টকে হবে আইসা হ্যাঁ হ্যাঁ, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে আপনি কিসের বেসিসে দেখেন, Every কিসের year. বেসিসে ইভ্যালুয়েট করেন? আইসা আইএসআইএফআরএস, তাই না? জি জি।
আইএসআইএফআরএস, হ্যাঁ, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে সে প্রপারলি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমপ্লাই করছে কিনা, তাই তো? বুঝতে পারতেছেন? তাহলে এখানে জি কি বলে সুইটেবল ক্রাইটেরিয়াটা কি হবে, রেলেভেন্ট ক্রাইটেরিয়াটা হবে হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তাই তো? আচ্ছা, জি এভিডেন্স কি হবে? এভিডেন্স কি হবে? এভিডেন্স হবে এভিডেন্স সে যে হচ্ছে আমরা কোম্পানি এক্স এর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা সে রিভিউ করবে বা যাই করুক, সেই রিভিউ করার সময় সে ওই কোম্পানি থেকে সে ডকুমেন্টস কালেক্ট করবে, তাই তো? ওই ডকুমেন্টস গুলো সাফিসিয়েন্ট ডকুমেন্টস অ্যাপ্রোপ্রিয়েট কিনা। ডকুমেন্টস গুলো, হ্যাঁ, ডকুমেন্টস গুলো কিন্তু এভিডেন্স হিসেবে কাজ করবে। তার যে কনক্লুশন, সেই কনক্লুশনের এগেইনস্টে সেই ডকুমেন্টস গুলো কিন্তু এভিডেন্স হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর হচ্ছে রিপোর্ট। এই যে সে কনক্লুশনটা দিবে মিস্টার জামালকে, যে কোম্পানিটার আসলে সিচুয়েশন কি, হ্যাঁ, কোম্পানিটার পজিশন কি, কোম্পানিটার পারফরমেন্স কেমন, হ্যাঁ, এই যে রিপোর্টটা দিবে, কনক্লুশনটা করবে, সেটা একটা রিপোর্টে করবে, তাই না? এই রিপোর্টটা হচ্ছে আহ, এটা যেহেতু একটা মানে কি বলে, এটা কিন্তু স্ট্যাটুটরি অডিট না, হ্যাঁ, এটা একটা ধরেন অন্য ধরনের একটা অ্যাসাইনমেন্ট এনগেজমেন্ট। তো এখানে হচ্ছে যে রিপোর্টের ফরম্যাটটা কেমন হবে, রিপোর্টের ফরম্যাটটা কেমন হবে সেটা জামালের সাথে কথা বলে, জামালের সাথে কথা বলে কিন্তু ফিক্সড হবে। ব্যাপারটা বুঝতে পারছেন কি আপনারা? জি জি স্যার। এটা যদি অডিট হইতো, স্ট্যাটুটরি অডিট, তাহলে কিন্তু ওখানে একটা প্রেসক্রাইব ফরম্যাট থাকে, সেই ফরম্যাটে আপনাকে রিপোর্ট করতে হতো, তাই না, অডিটরস রিপোর্টটা? কিন্তু এটা তো স্ট্যাটুটরি অডিট না, হ্যাঁ, এটা একটা অন্য ধরনের একটা এঙ্গেজমেন্ট। তো এখানে আসলে এই এঙ্গেজমেন্টে হচ্ছে যে আপনাকে যে অ্যাপয়েন্ট করছে মিস্টার জামালের সাথে কথাবার্তা বলেই বোথ পার্টি এগ্রি হয়েই আপনার একটা ফরম্যাট চিন্তা করবেন, রিপোর্টিং ফরম্যাট কেমন হবে সেটা। আপনি কি এই কোশ্চেনটার আনসার ভালো মতো বুঝতে পারছেন? জি কারো কোনো কনফিউশন থাকলে বলেন। কেউ একজন একটু বলেন তো, এইটার সাথে স্ট্যাটুটরি অডিটের পার্থক্যটা কি? ওইটার কেউ, রিপোর্টটা মানে একটা মানে ফরম্যাটটা দেয়া থাকবে আর এটা হ্যাঁ, থাকবে না। ফরম্যাটটা ওইটার রিপোর্টটার ফরম্যাটটা হচ্ছে আইসা 700 এর যেরকম আছে সেরকমই হবে, হ্যাঁ। ওখানে আপনার কাস্টমাইজ করার বা মডিফাই করার সুযোগ নাই, তাই তো? আর জি এখানে যেহেতু এটা একজন পার্সনের সাথে আপনি ডিল করতেছেন, হ্যাঁ, মিস্টার জামালের সাথে আপনার ডিলিংসটা হচ্ছে, তো জামাল যেভাবে চাবে আপনাকে কিন্তু রিপোর্ট সেভাবে জেনারেট করতে হবে। বেসিক পার্থক্য কিন্তু এখানে, হ্যাঁ। আরো অনেক পার্থক্য আছে, সেটা আমরা ডিসকাস করতে পারবো, কিন্তু আমার মনে হয় যে বেসিক টুকুর মধ্যে আপাতত থাকেন, পরে আরো আমরা বিস্তারিত জানতে পারবো। আমরা কি আজকে আরো কোনো মানে এরিয়া কভার করবো, নাকি আজকে এই পর্যন্তই থাকবে? এই পর্যন্তই আজকে থাক। এই পর্যন্ত থাক। আর হ্যাঁ, আমরা ক্লাস শিডিউলটা দিয়ে দেবো, আর আমরা চেষ্টা করবো নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার 1, এটা আসলে খুবই বেসিক এবং খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার আপনাদের জন্য, হ্যাঁ, যারা মানে যারা নতুন করে স্টার্ট করতেছেন, বলতেছেন যে বেসিক লেভেল থেকে, তো তাদের জন্য আসলে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারটা ভালো মতো বোঝা। হ্যাঁ, তো এটা ভালো মতোই বুঝলাম। আমরা চেষ্টা করব আমরা যে টপিকগুলো করবো তার সাথে প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো কিভাবে রিলেট করা যায় সেটা আমরা চেষ্টা করবো, যাতে আপনাদের কনসেপ্ট গুলো খুব ভালো ক্লিয়ার হয়। আচ্ছা, আর জি আর মোটামুটি আর অন্য এরিয়া আমি কভার না করি, মানে এখন পর্যন্ত যতটুকু আমি ডিসকাস করছি এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে একটু বলেন তাকে। স্যার কনফিউশন না, আমি মনে করি আপনার এই ক্লাসগুলো একটা স্লাইডে নিয়ে আসলে ভালো হবে হ্যাঁ যদি হ্যাঁ, নিয়ে আপনি আসবো, স্লাইডে নিয়ে আসবো, কিন্তু স্লাইডে ভাই আমি বলি, স্লাইডে কিন্তু মানে কি পয়েন্ট গুলো থাকবে অবশ্যই, কিন্তু আপনাকে ম্যানুয়ালের বাইরে আমি ইয়ে করতে পারবো না, ম্যানুয়াল না বেস না পড়াশোনা করতে আপনি হবে। কি পয়েন্ট থাকবে অবশ্যই, যখন ওই কি পয়েন্টটা আপনি হচ্ছে ডিপলি বুঝাতে যাবেন তখন ম্যানুয়ালটা স্টার্ট করলেন, তো দুইটা পাশাপাশি করলে হয় কি আমরা এই কোনো সময় কি পয়েন্ট গুলা রিসার্চ করার জন্য আপনার ওই স্লাইড দেখলে আমরা অনেক কিছু মেমোরাইজ করতে পারবো তখন, আচ্ছা, ঠিক এটা আছে, মনে আমি করি। আপনার আপনার রিকোয়ারমেন্ট আমি বুঝতে পারছি, আমাদের নেক্সট ক্লাসে সেটার ব্যবস্থা থাকবে। তবে হ্যাঁ, আমাদের মানে প্রায়োরিটি কিন্তু ম্যানুয়াল, হ্যাঁ, আমরা ম্যানুয়ালের মানে ইচ এন্ড এভরি লাইন আমরা বুঝে বুঝে পড়বো, একটা লাইনেও নিয়ে যাতে কারো কোনো কনফিউশন না থাকে, এটা এনশিওর করবেন আপনারা, হ্যাঁ। যার মনে যত কোশ্চেন আসে বলবেন আপনারা, এখানে যেহেতু আমাদের পার্টিসিপেন্ট কম, তো আপনাদের কিন্তু জানার স্কোপটা বেশি। তো আপনারা যে ধরনের মানে কোশ্চেন মানে প্রবলেম ফেস করেন না কেন এই সাবজেক্ট রিলেটেড, আপনারা অবশ্যই শেয়ার করবেন, হ্যাঁ, কোনো ধরনের হেজিটেশন রাখবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এখান থেকে আপনারা খুব ভালো একটা মানে ফিডব্যাক নিয়ে যান বা ভালো একটা রেজাল্ট করেন, সেটা কিন্তু আমাদের এক্সপেকটেশন। ইনশাল্লাহ। আর কেউ যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন অবশ্যই বলবেন। আর কেউ কিছু বলবেন, না হলে আজকে ক্লোজ করবো আজকে। জি নেক্সট ক্লাস কবে হবে?
নেক্সট ক্লাসের একটা শিডিউল আমাদের আসাদ ভাই করে রাখছে, আমি এটা ওনার সাথে আমাদের কথা মনে বলে হয় ওটা ফাইনাল করে গ্রুপে ফেলবো। জানাই দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ আচ্ছা, গ্রুপে। আপনাদের তো মনে হয় পরীক্ষার ডেট হয়ে গেছে না? জি জি, 16 তারিখ, জুন মাসের 16 তারিখ। 16 তারিখ। জুন মাসের 16 তারিখ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমরা প্ল্যান করতেছি হচ্ছে 10টা থেকে 11টা ক্লাসের মধ্যে পুরো সিলেবাসটাকে কভার করার জন্য। তো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব সপ্তাহে 2টা ক্লাস রাখার জন্য। হ্যাঁ, তো সপ্তাহে 2টা ক্লাস রাখলে বেশি দিন সময় আপনাদের লাগবে না, আমরা সিলেবাসটা খুব দ্রুত শেষ করে ফেলতে পারবো। এরপর হচ্ছে আমরা কিছু কোশ্চেন সলভ করবো, হ্যাঁ, আপনারা কতটুকু বুঝতে পারতেছেন সেই জিনিসগুলো মানে অ্যাসেস করার জন্য আমরা কিছু কোশ্চেন সলভ করবো, ওটা আমার প্ল্যান আছে। তো ওভাবে আমরা আগাবো ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কারো কোনো কনফিউশন থাকলে প্লিজ আপনারা হেজিটেশন ফিল করবেন না, হেজিটেট ফিল করবেন না, অবশ্যই কোশ্চেন করবেন। আমি মানে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে আনসার করার জন্য। কি হবে? আহ, আহ, আমি একটু আর কি দেই একটু, মানে একটু আমাকে অনুমতি দেবে, তাহলে আমি একটু আজকে তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। হ্যাঁ, আমি কে আমাকে মনে হয় চিনতে পারছেন, আমি রকিবুল হাসান। এর আগে কথা বলছি, আসলে একটু বাইরে ছিলাম যার কারণে ভিডিওটা অফ ছিল। তো আজকে তো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এক হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম এবং ফার্স্ট ক্লাস। যার কারণে ফার্স্ট ক্লাসের টাইম পিরিয়ডটা খুব একটু কম হয়ে গেছে, এর জন্য দুঃখিত। আশা করি পরবর্তী ক্লাস থেকে আর এই সমস্যাগুলো হবে না। আমি একটু বলতে চাই যে আসলে আমাদের তো একটা ফ্রি ইনিশিয়েটিভ। হ্যাঁ, তো আসলে এইখান থেকে আপনারা যা যে যতটুকু বেনিফিট নিতে পারেন, এটা আপনাদের জন্য আহ, আমার মনে হয় বেটার হবে। আর যদি পার্টিসিপেন্ট কম হয় তাহলে সেটার ভ্যালু বেড়ে যায়। আপনারা পার্টিসিপেন্ট দেখে হতাশ হবেন না যে এখানে তো পার্টিসিপেন্ট কম, ঠিক কিনা? আপনাদের কি মনে হয়, এই যে যদি কম পার্টিসিপেন্ট হয় এটা ভালো নাকি বেশি পার্টিসিপেন্ট হয় সেটা ভালো? কেউ কি বলবেন? কমই ভালো। হ্যাঁ, বিষয়টা হচ্ছে তাহলে যে ইনস্ট্রাক্টর থাকবে বা বা আমাদের যে ট্রেইনার থাকবে, তার সাথে যারা পার্টিসিপেন্ট থাকবে তাদের ওয়ান টু ওয়ান ইন্টারাক্টটা বেশি হবে। হ্যাঁ, যে কোনো প্রবলেম বলেন, যে কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে এটা সহজে তার সাথে যোগাযোগ হবে, এবং টিচার স্টুডেন্টের একটা ইন্টার রিলেশন তৈরি হয় যদি সেখানে পার্টিসিপেন্ট সংখ্যা কম থাকে। আর আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা পরবর্তী যে ক্লাসগুলো, এগুলো অন টাইমে জয়েন করবেন। আপনারা যদি 1 মিনিট পরে জয়েন করেন তার মানে আপনি বাকিদের সময় নষ্ট করতেছেন, বাকিদেরকে শুধু সময় নষ্ট না, ডিস্টার্ব করতেছেন। তো এই আমাদের এই ক্লাসগুলোতে সবচেয়ে বড় যে সমস্যা হয় সেটা হচ্ছে আগ্রহটাকে ধরে রাখা। তো আমি আপনাদের কাছে আশা করবো আপনারা আপনাদের এই আগ্রহটাকে ধরে রাখবেন। পাশাপাশি আমাদের যে বড় ভাই আজিজ ভাই আছেন, কোর্স ইনস্ট্রাক্টর, তার আগ্রহটাকে আরো বহুগুণে বাড়ায় দেবেন। সেটা হচ্ছে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং পাশাপাশি কন্টিনিউয়াস স্টাডি। আপনারা যদি পড়াশোনা না করেন, আপনাদের যদি কন্টিনিউয়াস স্টাডি না থাকে, তাহলে শুধু ক্লাস করে এই ক্লাসের মজা থাকবে না। এই জন্য পড়াশোনা করতে হবে, আর টার্গেটটা থাকতে হবে আমরা এই সেশনে যারা অ্যাটেন্ড করবো তারা যেন পাশ করি। ঠিক আছে? আর ক্লাস ম্যানেজমেন্ট সম্পর্কে কারো কোনো অবজারভেশন আছে কিনা, যে কিভাবে কোনো ভুল ত্রুটি আছে কিনা, কিভাবে করলে আমাদের জন্য ভালো হয়? কারো কোনো পরামর্শ? ভাইয়া, জি, আমাদের তো ক্লাস বলেন। থাকে 10টা পর্যন্ত। সো 10টা 15 থেকে যদি ক্লাসটা স্টার্ট করেন তাহলে সব থেকে ভালো হয়। আপনাদের সার্টিফিকেট লেভেলের ক্লাস থাকে 10টা পর্যন্ত? জি। আচ্ছা। ও, তার মানে আপনি আর নতুন ক্লাস, ফার্স্ট টাইম ক্লাস করতেছেন আর কি। জি, একদমই আর নতুন। কিছু আর বলেন। জি, আর শুক্র শনিবারে তো ওইদিকে মানে ক্লাস অনেক বেশি হয়, প্রেসার থাকে। শুক্র শনি বাদে সোমবার আর বুধবারে যদি ক্লাসটা হয় তাহলে ভালো হবে। সোমবার বুধবার? জি। বাকিদের একটু অপিনিয়ন জানতে চাই এই বিষয়ে। আপনাদের বাকিদের অপিনিয়ন, মতামত কি? ক্লাস যদি 10টার সময় শুরু হয় বা 10টা 15-তে শুরু হয়, কারো কি কোনো সমস্যা হবে? অন্য কেউ আছেন এরকম?
10টার দিকে রাখলে বা 9:30টার দিকে রাখলে মেবি ভালো হয়, কারণ আমরা যারা এখনো অফিস করি বা ক্লায়েন্টে যাই, জি সকালবেলা বের হইতে হয়, ক্লাসগুলো করে আমাদের পড়াশোনার পাশাপাশি তারপরে আমাদের নিজেদেরও কিছু কাজ থাকে। তো বেশি রাত হয়ে গেলে পরের দিন আবার অফিস করতে বা ক্লায়েন্টে গেলে অসুবিধা হবে। একটু এমন একটা টাইমে রাখা উচিত যেন রাইট, কারো প্রবলেম না হয়। জি অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই ডিসিশনটা আমরা আমাদের যে ইনস্ট্রাক্টর আছেন আজিজ ভাই, আমরা তার কাছে ছেড়ে দিব। আমরা তার সাথে পরামর্শ করে আমরা একটা সবার জন্য সহজ হয় এরকম একটা টাইম সেট করবো। আর আমরা তাহলে শুক্রবারটাকে মনে হয় আমরা একটু অ্যাভয়েড করলে মনে হয় বেশি ভালো হয় নাকি? শুক্রবারে আসলে আদার এঙ্গেজমেন্ট অনেকেরই থাকে। হ্যাঁ, জি, শুক্র শনি 2 দিনই। আচ্ছা আচ্ছা। আর আর কোনো কিছু, আর কোনো ইস্যু আজিজ ভাই কিছু বলবেন? না, টাইম নিয়ে আমার মনে হয় যে মেজরিটি যেটা মানে সাপোর্ট করবে সেটাই ভালো হয়। আর হ্যাঁ, এটা একটা কনসার্ন, যেহেতু সকালবেলা অনেকেরই অফিস থাকবে, অনেক ধরনের কাজে এঙ্গেজ থাকবে। তো আমরা যদি 10টায় ক্লাস শুরু করে 12টা পর্যন্ত কভার করি, এটা আবার মানে বেশি লেট হয়ে যায়। তো একটু মনে হয় একটু আর্লি করা যায়, যদি সবাই এগ্রি করে। আচ্ছা তাহলে টাইমটা এখানেই ফিক্স করে দিই, টাইমটা আসলে 9:30 করি, 9:30 থেকে 10:30 এটা ফিক্সড। এবং এখানে সবাই আমরা অ্যাটেন্ড করবো 9:30 মানে 9:30, 1 মিনিট লেট করবো না, ঠিক আছে? 9:30 থেকে 10:30, 1 ঘন্টা। জি, 9:30 থেকে 10:30। 1 ঘন্টা ঠিক আছে, কিন্তু তারপরে যদি মনে হয় যে এক্সটেন্ড করার দরকার, আমরা এক্সটেন্ড করবো কিছু সময়, সেটা অসুবিধা নেই। হ্যাঁ, টাইম টু টাইম ঠিক যদি আছে, মনে আর হয় যে আমার 12টা, সিলেবাসটা কভার করতে গেলে যদি মনে হয় এক্সটেন্ড করা লাগবে, আমরা এক্সটেন্ড করবো। 11টা 12টা পর্যন্ত আমরা হলেই পরে মনে হয় ভালো হয়। শিডিউল দিয়ে দেবো, শিডিউল আমরা দিয়ে দিব, সমস্যা নেই। আমরা একটা পুরা ডে ওয়াইজ কোন কোন ডেট কোন কোন বারে হবে আমরা সেটা শিডিউল দিয়ে দেবো। বাট স্টার্টিং টাইমটা হচ্ছে 9:30, 9:30 থেকে 10:30, যদি সেটা প্রয়োজন হয় 11টা পর্যন্ত এক্সটেন্ড হবে। ওকে। জি, আর আমি আশা করব আপনারা আমাদের সাথে থাকবেন, যেন আমরা এরকম ইনিশিয়েটিভ আরো নিতে পারি, কি বলেন? অন্যান্য সাবজেক্টও কি আমরা এরকম ইনিশিয়েটিভ নিতে পারি কিনা? জি, খুবই ভালো হবে, বিশেষ করে অ্যাকাউন্টিং, এমআই। আচ্ছা, এই যাই হোক, ক্লাসটা হবে ইনশাল্লাহ। সম্পর্কে অনেকে অবগত নাই, তো অনেকে আর কি জানে না। আর এই জন্য জি, বাট এই ক্লাসগুলা আমাদের জন্য খুবই হেল্পফুল হবে বলে আমি মনে করি। তাহলে আপনারা যারা এখানে আছেন, আপনারা আপনাদের কানেকশনে যারা আছে, কারণ আমরা তো মোটামুটি বলা যায় একটু সিনিয়র হয়ে গেছি, যারা নতুন ফার্স্ট লেভেলে, যারা প্রথম ক্লাস করতেছে, যারা রানিং স্টুডেন্ট বা গত সেশনে ক্লাস করছে, এরকম যারা স্টুডেন্ট, তাদের সাথে তো আমাদের পরিচয় কম, আমাদের নেটওয়ার্কিংটা ফেসবুক এই হয়, আমাদের প্রচারণাটা। তো আপনাদের পরিচিত এমন কেউ যদি ইন্টারেস্টেড থাকে এই ক্লাস করার জন্য, তাদের সাথে যোগাযোগ করেন এবং গ্রুপে অ্যাড করে দেন। হ্যাঁ, যেহেতু এটা ফ্রি, তো যে যত মানুষ এটার বেনিফিট নিতে পারে সেটাই আমাদের জন্য ভালো, তাই না? ওকে, ঠিক আছে, তাহলে আজকে তাহলে আমরা আমাদের সেশন এখানেই ক্লোজ করি, কি বলেন? আচ্ছা, আজকের মতো এখানে শেষ করলে মেবি ভালো হয়। জি, একটু জি, অনেক এক মিনিট বলি, হয়ে হ্যাঁ, গেছে। 1 মিনিট একটু বলি আমি। ওকে সেটা ওকে, হচ্ছে যে ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপনারা, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? জি, জি, শুনছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা আইসিএবি ক্লাস করতেছেন অনেকেই। তো এখানে বিষয়টা হচ্ছে যে আইসিবি ক্লাসে তো পার্টিসিপেন্ট বেশি থাকে, স্বভাবতই আপনারা হয়তো কোশ্চেন ওইভাবে করতে পারেন না। হ্যাঁ, আমাদের মধ্যে অনেক কোশ্চেন থাকে, সেটা আপনারা কোশ্চেনটা করতে পারেন না, কনফিউশন থেকে যায় আপনাদের মধ্যে। তো এখানে কিন্তু সেই ধরনের কোনো লিমিটেশন নাই, আপনারা ফ্লোর ওপেন, যে কোনো সময় যে ধরনের কোশ্চেন আপনার মনে আসবে এই সাবজেক্ট রিলেটেড, এই টপিক রিলেটেড, অবশ্যই কোশ্চেন করবেন। আর কোশ্চেন না করলে কিন্তু আমি আসলে বুঝতে পারবো না যে আপনারা আমার কথাগুলো বুঝতে পারতেছেন কিনা। হ্যাঁ, তো একটাই ওয়ে, সেটা হচ্ছে যে কোশ্চেন করা। হ্যাঁ, তো কোশ্চেন করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি যে ডিসকাশন গুলো করতেছি, কন্টিনিউ করতেছি, সেটা আপনারা ভালো মতো বুঝতে পারতেছেন। হ্যাঁ, আর এটা ফ্রি ঠিক আছে, কিন্তু এখান থেকে আপনারা কিভাবে ম্যাক্সিমাম বেনিফিটটা নেওয়া যায় সেটা আপনারা চেষ্টা করেন। কনসেপ্টটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এই কনসেপ্টটা কিন্তু শুধু আপনার এই পাস করার ক্ষেত্রেই হেল্প করবে, ব্যাপারটা এরকম না। আপনি যখন অডিটে কাজ করতে যাবেন প্র্যাকটিক্যাল, আমার মনে হয় সেখানেও আপনাকে এই জিনিসগুলো অনেক হেল্প করবে। হ্যাঁ, তো আপনার এটি হচ্ছে কথা যে আপনারা যত ধরনের প্রবলেম ফেস করেন, হ্যাঁ, সেটা প্র্যাকটিক্যাল হোক
বা এই সাবজেক্টের কোনো স্পেসিফিক টপিকস রিলেটেড হোক, সেটা আপনারা শেয়ার করবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে মানে ভালো একটা ফিডব্যাক দেওয়ার। আর আজকে আর ডিসকাশন না করি, আমরা আপনাদের যদি কোনো সাজেশন থাকে যে আমাদের পড়ানোর মেথডটা আরো ইমপ্রুভ করা যায় কিনা, সেটা আপনারা বলতে পারেন। আর না হলে আমরা আজকে ক্লোজ করে দেবো। আজকে যেভাবে পড়েছেন এইভাবেই চালাইলে আমার মনে হয় ভালো। ঠিক আছে, তাহলে আজকে ক্লোজ করে আমরা নেক্সট ক্লাসে দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।